আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা রাখি তোমরা সবাই প্রতিদিনের মতো ভালো এবং সুস্থ রয়েছো। আজকে ঠিক এখন বাজে আমাদের কত 7:33-34 মতো আর কি আমরা আমাদের লাইভে চলে এসেছি। রেগুলার মাস্টার টপিক কোর্স সাইকেল 1-এর যে লাইভ, সেই লাইভে আর কি। আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি সবাই একটু কমেন্টসে একটু জানাও, ওকে? আর তোমরা তো জানো যে আজকে আমাদের একটা দুর্দান্ত একটা পানি একটা ক্লাস হবে এবং এই ক্লাসের মাধ্যমে আমাদের যেটা বোটানের যেটা প্রথম অধ্যায় কোষ ও এর গঠন, এই অধ্যায়ের কিন্তু আমাদের একদম ট্রান্সলেশন এবং জিন সহকারে আমাদের একটা কিন্তু লেকচার আজকে শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা, আমি তোমাদের সবার একটু ভয়েস বলি, কণ্ঠ বলি বা তোমাদের কথা বলি একটু শুনতে চাচ্ছি। একটা কিন্তু লেকচার আজকে শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা, আমি তোমাদের সব ওকে, সবাইকে একটু মেনশন করে দাও, বন্ধুদেরকে একটু মেনশন করো যে আজকে কিন্তু আমাদের দুর্দান্ত একটা ফাটাফাটি ক্লাস হবে, ওকে? অনেকেই লাইভে আসছো, দ্রুত সবাই চলে আসো, আমরা একটু দেখে ফেলি আজকের লাইভটা। আর এই যে আমাদের একটা নতুন লোগো দেখতে পাচ্ছ, মনন একাডেমি। তোমরা সবাই জানো যে আমি আরিফ ভাই এবং সোহান ভাই এবং আমরা সবাই মিলে আমাদের এই টেক প্ল্যাটফর্মের আবার একটা নতুন একটা যাত্রা শুরু হচ্ছে, মনন একাডেমি। এবং আমাদের একাডেমির নামটা হচ্ছে মনন একাডেমি এবং সেখানে কিন্তু আমরা মূলত এবার তোমাদের অ্যাডমিশন কোর্স লঞ্চ করেছি ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং আগামী 12 তারিখ থেকে তার কিন্তু একটা ফাউন্ডেশন ক্লাস শুরু হচ্ছে। আর হ্যাঁ, এই ফাউন্ডেশন ক্লাসটা কিন্তু সবার ফ্রি। কেউ করতে চাইলে আমাদের পেজে নক দিতে পারো, একটা গুগল ফর্ম পূরণের মাধ্যমে তুমি আমাদের অ্যাডমিশন কোর্সে প্রিমিয়াম সার্ভিসটা নিতে পারো আর কি। আচ্ছা, আর সবচেয়ে যে বড় জিনিসটা সেটা হচ্ছে সাইকেল 2 নিয়ে আজকে একটা অফিসিয়ালি ঘোষণা। সাইকেল 2 তোমাদের অফিসিয়ালিভাবে আজকে সবাইকে জানাচ্ছি আর কি। 1 অক্টোবর থেকে তোমাদের সাইকেল 2 শুরু হচ্ছে এবং সাইকেল 2তে থাকবে তোমাদের 3টা অধ্যায়। সে অধ্যায় 3টা হচ্ছে রক্ত সঞ্চালন, সেটার মধ্যে হচ্ছে আর একটা থাকবে কোষ রসায়ন এবং আরেকটি থাকবে শ্বসন এবং শ্বাসক্রিয়া। এই 3টা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের সাইকেল 2তে থাকবে। সময় থাকবে মাত্র 2 মাস। আশা রাখি 2 মাসের মধ্যে আমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো। সপ্তাহে মিনিমাম 3 দিন ক্লাস অবশ্যই হবে, ম্যাক্সিমাম ক্লাস যতটুকু নেওয়া যায়। ক্লাস ডিউরেশন হবে 1.5 ঘন্টার মতো। খুব বেশি ক্লাস বা বড় ক্লাস আমরা নেব না এটাতে। আর তোমাদের এই সাইকেল 2তে একটা বিশেষ অফার থাকছে, সেটা হচ্ছে তোমাদের 1000 টাকার কোর্স ফিটা মাত্র 510 টাকায় তোমরা এনরোল করতে পারবে। আর স্পেশালি যারা প্রথম 15 জন আমাদের এই কোর্সে এনরোল হবা, এখনও তো কয়েকদিন, অনেক দিন টাইম রয়েছে। অলরেডি মজার জিনিস হচ্ছে, অলরেডি আমাদের প্রথম 15 জনের মধ্যে 4 জন কি 5 জন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারা আমাদের সাইকেল 2 অ্যানাউন্স করার আগেই ভর্তি হয়ে গিয়েছে আর কি। তাদের জন্য একটা করে টি শার্ট থাকবে। সো আরও মনে হয় 12 জন বা 11 জনের মতো তোমরা কিন্তু টি শার্ট অ্যাভেল করতে পারো। যে যেখান থেকেই পারো তোমরা তোমাদের ঠিকানা পাঠিয়ে দিলে আমরা আমাদের অফিসিয়াল যে টি শার্ট বায়োলজি লাভার্সে সেটা আমরা তোমাদের ঠিকানা কিন্তু পৌঁছায় দিব আর কি। আর আমাদের মাস্টার টপিক কোর্স সাইকেল 2তে ভর্তি হলে তোমার কি থাকবে, অবশ্যই অ্যাজ ইউজুয়ালভাবে যা যা চাও সেটা তো থাকবেই। এর পাশাপাশি আমাদের দাগানবের পিডিএফটা, এই পিডিএফটাও তুমি টোটালি ফ্রিতে পাবা আর কি, ইনশাল্লাহ। আর বিশ্বাস রাখো, আস্থা রাখো, বেশি কিছু না, যতটুকুর প্রয়োজন ততটুকুর আয়োজন দিই। সহজভাবে আমরা ইনশাল্লাহ বায়োলজিটাকে শিখবো, ঠিক যেমনটা আজকে আমরা শিখবো ট্রান্সলেশন নিয়ে। আমি একটু সবার অপেক্ষা করছি আর কি আসার জন্য। আমাদের লাইভ শুরু হওয়া অ্যারাউন্ড 3 মিনিটস হয়ে গিয়েছে আর কি। আমি সবারটা আমি একটু দেখতে চাচ্ছি লাইভে আর কি, যারা যারা আসছে। আচ্ছা, ওকে ভাইয়া, আজকে অ্যাডমিশন নিব। এই দাহিক, থ্যাংক ইউ দাহিক। তার মানে আমাদের আরও একজনের টি শার্টটা কমে গেল আর কি সাইকেল 2তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাবিরা পূজা। মনন নামটা অনেক সুন্দর, এই থ্যাংক ইউ। মনন মানেই সুন্দর। এবং দেখো এখানে লেখা রয়েছে মেধাও মননে, মনের স্ফুরণে মনন, মেধাও মনের স্ফুরণে মনন। মনন ইনশাল্লাহ অনেক ব্লাস্ট কিছু একটা হতে যাচ্ছে, অনেক ব্লাস্ট কিছু একটাই হবে আর কি মননে আর কি। আচ্ছা চলো তাহলে আজকে আমরা আমাদের টপিকটা শুরু করে দিই। সবাই তাহলে একটু চলে আসি আর কি, সবাই একটু চলে আসি। বাচ্চা কাচ্চাদের একটু জানাই, তোমরা তোমাদের বাচ্চা কাচ্চাদের একটু জানাও আর কি ক্লাসটাতে একটু দ্রুত আসতে, কারণ আজকে ক্লাসটা কিন্তু মানে অস্থির একটা ক্লাস। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা
দেখে নিচ্ছি এই জায়গাতে, আমরা একটু লাইভে একটু দেখে নিচ্ছি যে আমাদের কোথায় কোথায় লাইভটা মানে আমাদের কিছু জায়গাতে আমাদের নিজেদের গ্রুপ এবং পেজে দেওয়ার কথা, তো একটু দেখে নিই আর কি আমাদের। আসো, কঠিন টপিক প্লাস শাকিল ভাইয়া ইকুয়াল পানি পানি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধুদেরকে একটু মেনশন করো। চলো ভাই আমার নামটা দিয়েন, মোস্তাকিম হোসেন, মোস্তাকিম হোসেন। চলো তাহলে আজকে আমরা শুরু করে দিই আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সেই ক্লাসটি হচ্ছে ট্রান্সলেশন, এবং এটা হচ্ছে আমাদের মাস্টার টপিক কোর্সের প্রথম অধ্যায়ের একদম লাস্ট টপিকের যে ক্লাসটি। তার আগে একটু ব্যায়াম করে নিই অনেক। এবং দেখো, উই আর দ্য কোচ ফ্রম মনন। ওকে, আমি মননের একদম টি শার্ট পরিয়ে কিন্তু ক্লাস নিচ্ছি আমি আমার জায়গাতে, কারণ মননটা হচ্ছে আমাদের। আমরা ওই তো বললাম যে মেধা এবং মনের বিকাশ এখানে ঘটবে ইনশাল্লাহ, সবাই মিলে আর কি। চলো, ট্রান্সলেশন। তোমরা গতদিন পর্যন্ত যা কিছু জেনে আসো সেটা হচ্ছে, দেখো, মাদার ডিএনএ থেকে সিস্টার ডিএনএ, এবং সিস্টার ডিএনএ থেকে এমআরএনএ, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে ইন টোটাল কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে মাদার ডিএনএ থেকে সিস্টার ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন, সিস্টার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, এবং এমআরএনএ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটি হচ্ছে প্রোটিন, এটা তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। এবং মনে রেখো, আমাদের দেহের আলটিমেট গোল হচ্ছে প্রোটিন তৈরির মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশ করা। তাহলে আজকে আমরা চলে যাব সেই প্রোটিন তৈরির প্রক্রিয়াতে। আমরা রেপ্লিকেশনে যেরকম জেনেছিলাম যে রেপ্লিকেশনের ধাপ হচ্ছে তিনটা: সূচনাকরণ, বর্ধিতকরণ এবং সমাপ্তিকরণ। ঠিক সেইমভাবে আমাদের ট্রান্সলেশনের ধাপ হচ্ছে কিন্তু তিনটা: সূচনাকরণ, বর্ধিতকরণ এবং সমাপ্তিকরণ। সূচনাকরণ, বর্ধিতকরণ এবং সমাপ্তিকরণ। তাহলে আমাকে একটু বলো তো সবাই, ট্রান্সলেশনের সংজ্ঞাটা কি? ট্রান্সলেশনের সংজ্ঞাটা হচ্ছে কি, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে। সবাই আমাকে একটু জানাও আর কি, ট্রান্সলেশনের সংজ্ঞাটা একটু বলো। আচ্ছা, জোহরা বলছে ভাইয়া নেট প্রবলেম। ট্রান্সলেশনের সংজ্ঞাটা আমরা একটু শুনতে চাচ্ছি। ওকে, আর সবাই আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দিই আমাদের ক্লাসটা, কারণ আজকের ক্লাসটা তো জানোই যে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ওকে, আচ্ছা, সবাই উত্তর দিয়েছে আর কি এটাতে। ওকে, আচ্ছা, তাহলে আমরা সবাই জানি যে সেটা হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে বলা হচ্ছে মূলত ট্রান্সলেশন। এবং ট্রান্সলেশনের ধাপ তিনটা: সূচনাকরণ বা ইনিশিয়েশন, বর্ধিতকরণ বা ইলংগেশন, সমাপ্তিকরণ বা টার্মিনেশন। আচ্ছা, এর মধ্যে একটা প্রশ্ন থাকে, যে খুবই কমন একটা প্রশ্ন, যে রেপ্লিকেশন ভাইয়া কোথায় ঘটে, ট্রান্সক্রিপশন ভাইয়া কোথায় ঘটে, ট্রান্সলেশন ভাইয়া কোথায় ঘটে? তাহলে মনে রেখো, রেপ্লিকেশন ঘটে কিন্তু নিউক্লিয়াসে, ট্রান্সক্রিপশন এটাও ঘটে কিন্তু নিউক্লিয়াসে, কিন্তু ট্রান্সলেশন ঘটবে কিন্তু আমাদের সাইটোপ্লাজমে। আমি আবারও বলে দিই, রেপ্লিকেশন ঘটবে কোথায়? নিউক্লিয়াসে। ট্রান্সক্রিপশন ঘটবে কোথায়? নিউক্লিয়াসে। ট্রান্সলেশন ঘটবে কোথায়? সাইটোপ্লাজমের রাইবোজোমে। কারণ প্রোটিন তৈরি করার কাঁচামাল হচ্ছে রাইবোজোম, আর রাইবোজোমটা থাকে কোথায় বলো তো? রাইবোজোমটা থাকে কিন্তু আমাদের কোন জায়গাতে? সাইটোপ্লাজমে। সবাই কি বুঝতে পারছি আমরা এটা? আচ্ছা, সাবিরা উত্তর দিয়েছে সঠিক, ইতিকথা উত্তর দিয়েছে সঠিক, ট্রান্সলেশনের সঙ্গে দিচ্ছে। ওকে, ট্রান্সলেশনের সঙ্গে সবাই লিখছে আর কি এই জায়গাটাতে। তাহলে আমরা এখন যে জায়গাটাতে চলে আসি, সেই জায়গাটাতে আমরা ডিরেক্ট কয়েকটা ধাপের দিকে চলে যাই আর কি। এবং আমাদের এইখানে লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, যে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের কাকে কি বলা হচ্ছে। কি বলেছে দেখো সংজ্ঞাতে, এমআরএনএ থেকে সংকেত অনুযায়ী অ্যামিনো অ্যাসিড পর্যায়ক্রমিকভাবে বিন্যাসের মাধ্যমে যে পলিপেপটাইড চেইন তৈরি করা হয় তাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। আর প্রোটিন কাকে বলে? এটা একটু তোমরা লিখে রাখতে পারো। দেখো, অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড চেইনকে প্রোটিন বলে। আমি আবারও বললাম, অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড চেইনকে কি বলে? প্রোটিন বলে। আশা রাখি উত্তরটা তোমরা সবাই বুঝতে পারছো এই জায়গাটাতে। আচ্ছা, প্রোটিন আমরা বুঝে ফেললাম। চলে আসি আর কি। দেখো, ট্রান্সলেশন প্রক্রিয়া কোষের কোথায় সংঘটিত হয়? খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়, এবং এইটার তিনটি পর্যায়ে বিভক্তকরণ করা হয়ে থাকে। এক নম্বর হচ্ছে সূচনাকরণ, যেটাকে বলা হয় ইনিশিয়েশন। এরপরে বর্ধিতকরণ, যার আরেকটা নাম হচ্ছে পেপটাইড চেইন তৈরি করা, মানে এটাকে আমরা বর্ধিতকরণ বলবো। এবং আরেকটা হচ্ছে সমাপ্তিকরণ বা টার্মিনেশন। এই তিনটা জিনিসটা আজকে মূলত আমাদের আলোচনা হবে আর কি।
তাহলে পরের দিকে আমরা একটু চলে যাই আর কি দেখো, এবং এইখানে কিছু লিখেছে যে প্রয়োজনীয় উপাদান। আমরা যেরকম রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান পড়েছি, ট্রান্সক্রিপশনের জন্য পড়েছি, আবার ট্রান্সলেশনের জন্য কিন্তু পড়েছি। তাহলে এই প্রয়োজনীয় উপাদানগুলো কি কি থাকবে? ফার্স্ট অফ অল দেখো তো, আমাদের ট্রান্সলেশনটা হচ্ছে কার পরে? ট্রান্সক্রিপশনের পরে। তাহলে অবশ্যই ট্রান্সক্রিপশনে যে এমআরএনএ তৈরি হয়েছে ওইটা আমাদের দরকার। তাহলে প্রয়োজনীয় উপাদানের মধ্যে মাস্ট বি আমাদের দরকার কোনটা? সেই ট্রান্সক্রিপশনে হয়ে যাওয়া যেটা এমআরএনএ, সেই এমআরএনএটা দরকার। কারণ ওই এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএকে ধরেই তো আমাদের মূলত প্রোটিন তৈরি হবে, এটা আমাদের দরকার। এরপরে আমাদের প্রোটিন তৈরি করার জন্য যেটা কাঁচামাল মানে কারখানা, এই কারখানাটা কি? কারখানাটা হচ্ছে রাইবোজোম, এবং সেটা 8ts রাইবোজোম বা 7ts হতে পারে। তাহলে যেহেতু আমরা প্রকৃত কোষী, সেক্ষেত্রে আমাদের 8ts, তাহলে দেখো 8ts রাইবোজোম দরকার, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএর চেইন দরকার, এর সাথে কিছু শক্তি দরকার। আবার প্রোটিন যে তৈরি করব আমরা, প্রোটিন তৈরি করার কাঁচামাল কোনটা? আমাকে একটু কমেন্টসে বলো তো। প্রোটিন তৈরি করার কাঁচামাল কিন্তু কোনটা বলো? অ্যামিনো অ্যাসিড। প্রোটিন তৈরি করার কাঁচামাল হচ্ছে কোন অ্যাসিড? অ্যামিনো অ্যাসিড। তার মানে কি আমার অ্যামিনো অ্যাসিডের দরকার আছে, তাই না? আচ্ছা, এই জিনিসগুলোর আমার দরকার আর কি। তাহলে চলো কাঁচামাল আমাদের কি কি বলছে দেখো। সাইটোপ্লাজমে মুক্ত অঙ্গাণুর গায়ে যে হোক, মূলত আমাদের দরকার রাইবোজোম। কি দরকার? রাইবোজোম। সেটা হতে পারে 8ts রাইবোজোম অথবা সেটা হতে পারে 7ts রাইবোজোম। ওকে, ডান। এরপরে 2 নাম্বার পয়েন্ট দেখো, এমআরএনএ, যেটা কিনা ট্রান্সক্রিপশন ধাপে আমাদের উৎপন্ন হয়েছে। ডান। এরপরে দেখো 20 প্রকার মানে অ্যামিনো অ্যাসিড। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা যোগ করে দিয়েছি। মূলত প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, আমাদের দেহের প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 20 প্রকার। রাকিব কাশতে বলো তো, রাকিবকে সে জায়গায় একটু শুনতে বইল আর কি, এটা এখানকার শব্দটা। তাহলে দেখো প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড কত প্রকার? প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডটা কত প্রকার বলো আমাকে একটু কমেন্টসে একটু জানাও। প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডটা কত প্রকার আমাদের? সেটা হচ্ছে 20 প্রকার। ওকে, এরপর দেখো টিআরএনএ। টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ। টিআরএনএটা কি করে জানো? টিআরএনএ মূলত এই অ্যামিনো অ্যাসিডগুলোকে ধরে নিয়ে আমাদের রাইবোজোমের কাছে নিয়ে আসে। ওকে, আচ্ছা, এবং দেখো অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ একটা সিনথেটাইজ হবে। অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটাইজ মানে এটা এক ধরনের এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইম, কোএনজাইম, এবং যে কোনো কিছু চলার জন্য তো শক্তি দরকার। তাহলে এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় উপাদান। তাহলে দেখো প্রয়োজনীয় উপাদান আমাদের কি কি লাগবে? আমাদের প্রয়োজনীয় উপাদান হচ্ছে প্রথমে দিকে চলে আসবে, আমাদের হচ্ছে রাইবোজোম লাগবে 7ts অথবা 8ts। এরপরে থাকবে হচ্ছে আমাদের কোনটা বলো তো? এমআরএনএ লাগবে। এরপর আমাদের লাগবে কোনটা? টিআরএনএ লাগবে, কারণ টিআরএনএ কি করে? অ্যামিনো অ্যাসিডকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে। এরপর আমাদের কি লাগবে বলি তো? কিছু শক্তি দরকার হবে। এরপরে এনজাইমের দরকার হবে। ওকে, আশা রেখে কয়েকটা জিনিস আমরা মনে রাখলে হবে আর কি, তাই না? প্রয়োজনীয় আমাদের উপাদানে কিছু কিছু লাগবে আর কি। এটা আমরা কি বুঝতে পারছি? এটা আমাকে উত্তর দিচ্ছে সবাই। আর কে ফাহিম উত্তর দিয়েছে 20টা ইতিকথা, সাবিরা, মাম্পিদে, মাহফুজ এম, সবাই মোটামুটি সবাই উত্তর দিচ্ছে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছে এটা? আমাকে একটু জানাও, একটু জানাও। ওকে, আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া। ওকে, তাহলে দেখো আমরা চলে গেলাম। এখন এর পরবর্তী আমরা দেখব যে এদের মূলত যে কি কি ধাপে এটা চলতে থাকে। দেখো আমরা ফাঁকা জায়গা রাখছি। সূচনাকরণ, এটা হবে বর্ধিতকরণ। আমি এটা সহজভাবে লিখে দিলাম কোন করণ? এটা বর্ধিতকরণ, তাই না? বা অনেকে বলতে পারো যে ভাই পেপটাইড চেইন তৈরিকরণ, আর সর্বশেষে সমাপ্তিকরণ। তাহলে বলো কয়টা ধাপ? 3টা। সূচনাকরণ, বর্ধিতকরণ এবং কি করণ? সমাপ্তিকরণ, তাই না? তাহলে আমরা চলে যাই সেই জায়গাটাতে। এখন আমরা একটু আলোচনা করব এবং বইয়ের যা কিছু আছে সবকিছু মাথার বাইরে রেখে আমরা একটু নাটকের দিকে একটু মনোযোগ দিই ভালো করে। চলো আমরা একটু নাটকটা একটু শুরু করি আর কি। দেখি প্রথমেই দিকে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমি লিখলাম সূচনাকরণ। সেটা কি লিখলাম আমি? দেখো সূচনাকরণ, তাই না? এই যে সূচনাকরণটা আমরা একটু মনোযোগ দিয়ে চলে আসি। দেখো সবাই মনোযোগ দাও। দেখো আমি শুধুমাত্র তোমাদের একটু ধাপগুলো আগে একটু লিখে দিই, তোমরা সবাই একটু নোট ডাউন করে ফেলো। সর্বপ্রথম যেহেতু আমরা প্রকৃত কোষের প্রাণী, তার মানে 8ts, অর্থাৎ প্রথমে লিখবা 8ts রাইবোজোমের বিভক্তিকরণ। লেখো
80s রাইবোজোমের কি করণ, বিভক্তিকরণ। তাহলে তুমি বলো তো যদি 80s রাইবোজোম আমরা ভাঙি তাহলে কি কি পাবো, একটা 60s পাবো আর একটা কি পাবো বলো তো 40s পাবো, তাই না? এটা গেল 1 নাম্বার। এরপরে 2 নাম্বার আমরা অ্যারো চিহ্নতে লিখলাম, সবাই একটু লিখে ফেলি। ওকে, এরপরে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে প্রোটিন ইনিশিয়েশন, INITIATION, প্রোটিন ইনিশিয়েশন কমপ্লেক্স, COMPLEX, যার সংক্ষেপে নাম হচ্ছে PIC, পিক বলি, প্রোটিন ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি। মানে প্রোটিন ইনিশিয়েশন কমপ্লেক্স মানে প্রোটিন তৈরি করার সূচনা তৈরি হবে আর কি, একটা কমপ্লেক্স তৈরি হবে। এরপরে ধাপে যেটা লিখবো সেটা হচ্ছে এই যে প্রোটিন ইনিশিয়েশন কমপ্লেক্স যেটা তৈরি হইলো এইটার সাথে যুক্ত হবে mRNA। আর আমরা সবাই জানি mRNAটা কার থেকে তৈরি হয়ে আসছে, ট্রান্সক্রিপশন ধাপে তৈরি হয়ে আসছে। কার থেকে তৈরি হয়ে আসছে বলো তো, ট্রান্সক্রিপশন ধাপে তৈরি হয়ে আসছে, তাই না এটাতে? আচ্ছা, এরপরের দিকে লাস্টের দিকে যেটা লিখবো সেটাতে লিখবো, দেখো সেটা হচ্ছে মেট, MET, মেট tRNA, মেট tRNA যুক্ত হবে পি সাইটে, লিখে ফেলি। মেট tRNA যুক্ত হবে কোন সাইটে, পি সাইটে। সবাই তাহলে আমরা একটু মানে বলার একটু ট্রাই করি বা একটু লিখে ফেলি আর কি। দেখো সবাই একটু মনোযোগ দাও, খুবই গুরুত্বপূর্ণ টপিকটা। তাহলে দেখো সূচনাকরণ কি বলা হয়েছে, আমাদের সূচনাকরণ এটাতে বলা হয়েছে। তাহলে সূচনাকরণ আমরা কয়েকটা লাইন লিখছি, তাই না? তাহলে সূচনাকরণের লাইনগুলো আমরা একটু মানে বলে ফেলি বা দিয়ে ফেলি। এই জায়গাটাতে আমরা তো দিয়ে ফেলছি, তাই না এটাতে? ওকে, তাহলে দেখো সূচনাকরণে কি কি আসবে। দেখো আমরা যেহেতু 80s রাইবোজোমে বিভক্ত করলে একটা 60s একটা 40s, এরপরে গঠন হবে দেখো পিক মানে প্রোটিন ইনিশিয়েশন কমপ্লেক্স, পিকের সাথে যুক্ত হবে কে, mRNA, কে যুক্ত হবে mRNA, আর সবার শেষে দেখো মেট tRNA যুক্ত হবে পি সাইটে। সবকিছু বুঝিয়ে দিচ্ছি। মেট শব্দের অর্থটা কি মনে রাখবা, মেট মানে মেথিওনিন, আর মেথিওনিনকে আমরা আর মেথিওনিনকে আমরা কিন্তু বলি AUG, মানে মেট মানেই কিন্তু স্টার্ট কোডন, মেট মানেই কোন কোডন, স্টার্ট কোডন, তাই না? তাহলে আমাদের প্রোটিন তৈরি করার জন্য সবার আগে দরকার অবশ্যই স্টার্ট কোডন। তাহলে জিনিসটার মানেটা কি দেখো, মেট মানে মেথিওনিন একটা স্টার্ট কোডন, ওকে, বা অ্যামিনো অ্যাসিড। এই মেথিওনিন যেহেতু একটা অ্যামাইনো অ্যাসিড, এটাকে অবশ্যই ধরবে tRNA, কারণ tRNA অ্যামাইনো অ্যাসিডকে ধরে। তাহলে দেখো মেট বা মেথিওনিনকে ধরছে tRNA, ধরে এটাকে যুক্ত করছে রাইবোজোমের পি সাইটে। তাহলে এই লাইনটা কিন্তু সানানো জল, এইটা মেথিওনিনকে ধরছে কে, tRNA ধরে এই মেথিওনিনকে নিয়ে আসে রাইবোজোমের কোন সাইটে, পি সাইটে। সংক্ষেপে বলা হয়েছে মেট tRNA যুক্ত হবে কোন সাইটে, পি সাইটে। এটা হচ্ছে ব্যাপার আর কি, ওকে। আচ্ছা, তাহলে তোমরা পেয়ে গেলাম এইটা। এর পরের দিকে আমাকে একটু বলো তো, এর পরের দিকে আমাদের যে ধাপ, সেই ধাপের নাম হচ্ছে কিন্তু বর্ধিতকরণ। সেই ধাপের নামটা কি সবাই আমরা জানি, বর্ধিতকরণ। তাহলে ধাপের নামটা কি গেল, বর্ধিতকরণ, তাই না? আচ্ছা, বর্ধিতকরণ আমরা এখন একটু চলে যাব। এখন বর্ধিতকরণে গেলে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে দেখো বর্ধিতকরণের ক্ষেত্রে এখানে লেখো অ্যামাইনো অ্যাসাইল, অ্যামাইনো ACYL, অ্যামাইনো অ্যাসাইল tRNA, এটা লেখো অ্যামাইনো অ্যাসাইল tRNA যুক্ত হবে, মনোযোগ দাও, কি হবে বলো তো, যুক্ত হবে এ সাইটে। কারণ আমরা জানি আমাদের রাইবোজোমের 4টা সাইট থাকে, E, P, A এবং mRNA সংযুক্তিকরণ স্থান। আবারও বলো, রাইবোজোমের কয়টা স্থান থাকে, সাইট থাকে 4টা। E মানে এক্সিট, P মানে পেপটাইডাল সাইট যেখানে পেপটাইড বন্ধন বা প্রোটিন তৈরি হয়, আর A মানে অ্যামাইনো অ্যাসাইল সাইট মানে EPA, এবং এটা রয়েছে mRNA সংযুক্তিকরণ স্থান। তাহলে অ্যামাইনো অ্যাসাইল এটা একটা অ্যামাইনো অ্যাসিডের জাত, এটাকে আবার মানে এটাকে ধরবে tRNA, ধরার পর এটাকে যুক্ত করবে কোন সাইটে, রাইবোজোমের এ সাইটে। তাহলে আমরা কি একটা দেখতে পাচ্ছি না, দেখো এখানে পি সাইটও যুক্ত, আবার এ সাইটও আমাদের অ্যামাইনো অ্যাসিড চলে আসছে। তাহলে আমাদের পি এবং এ সাইটের ভেতর একটা বন্ধন তৈরি হবে,
ভেতর একটা গুরুত্বপূর্ণ বন্ধন তৈরি হবে, যার নাম পেপটাইড বন্ধন। যার নাম কি? পেপটাইড বন্ধন তৈরি হবে। তাহলে দেখো পি এবং এ সাইটের ভেতর পেপটাইড বন্ধন তৈরি হবে। আর আমরা তো সবাই জানি পেপটাইড বন্ধন তৈরি হওয়া মানেই কি? প্রোটিন চেইন তৈরি। কি তৈরি? প্রোটিন চেইন তৈরি। কারণ আমরা তো জানি যে প্রোটিন কাকে বলে। আমরা জানি তো প্রোটিন কাকে বলে। প্রোটিন কাকে বলে বলো তো? অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড বা পেপটাইড চেইনকে প্রোটিন বলে। আবারও বলি, অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড বা পেপটাইড চেইনকে কি বলে? প্রোটিন বলে। ওকে, আচ্ছা তাহলে চলো একটু খেয়াল করি। দেখো অ্যামাইনো অ্যাসাইল এটাকে ধরবে টিআরএনএ, যুক্ত করবে রাইবোজোমের এ সাইটে। তাহলে দেখো এ এবং পি, এইদিকে পি সাইডে যুক্ত ছিল মেট টিআরএনএ, এটা তো বিগ বস, এটা বিগ বস টিআরএনএ, এবং এ সাইটে হইলে অ্যামাইনো অ্যাসাইল যে সাইটগুলো থাকবে, অ্যামাইনো অ্যাসিডের যে পেছনে আরও অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডগুলো আসতেই থাকবে, তারা ই এবং এ সাইটের মাঝখানে একটা বন্ধন তৈরি হবে। সেই বন্ধনের নামটা কি বলো? সেই বন্ধনের নামটা হচ্ছে পেপটাইড বন্ধন। আর হ্যাঁ, এই পেপটাইড বন্ধনের ফলে তৈরি হবে কোন চেইন? প্রোটিন চেইন। কোন চেইন? প্রোটিন চেইন। ওকে, বোঝা গেছে এতটুকু এইটা? ওকে, যদি বুঝতে পারো আমাকে একটু কমেন্টসে একটু জানাও সবাই। যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু কমেন্টসে জানাও। এরপর আমরা আর একটা নেক্সট টপিকের দিকে যাবো আর কি। মানে নেক্সট টপিক বলতে নেক্সট পয়েন্টের দিকে যাব, সেটা হচ্ছে আমাদের সমাপ্তিকরণ। কোন করণে যাব আর কি? আমরা সমাপ্তিকরণে যাব। হাফিজুর আঙ্কেল, ধন্যবাদ আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, জেমসু, আচ্ছা ক্লিয়ার। দাহিক বলেছে ভাইয়া ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আমরা তাহলে ক্লিয়ার দেখতে পাচ্ছি আর কি এই জায়গাটাতে। আলিফ ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের বাকি থাকে কিন্তু আর একটা, রইল বাকি এক, তাই না? তাহলে যে রইল বাকি যে এক, ওকে, তো রইল বাকি এক, এবং সেটা থাকলো আমাদের কোনটা বলো তো? এবং সেটা থাকলো হচ্ছে আমাদের সমাপ্তিকরণ। কোন করণ? সমাপ্তিকরণ। এবং সমাপ্তিকরণটা আমাদের বেশ সহজ। সমাপ্তিকরণটা কি? বেশ সহজ। ওকে, দেখো বলো তো, আমার যে প্রোটিন তৈরি হবে সেই প্রোটিনটা কি সারা জীবন তৈরি হতেই থাকবে? না, যতটুকুর প্রয়োজন ঠিক ততটুকুই প্রোটিন তৈরি হবে। আমি যেরকম বলি, যতটুকুর প্রয়োজন ততটুকুর আয়োজন। তাহলে ধরে রাখো আমার বডির এই জায়গায় কেটে গেছে, এই জায়গায় আমার এটা ক্ষতস্থান পূরণের জন্য 1 গ্রাম প্রোটিনের দরকার, তো 1 গ্রাম প্রোটিনই আসতে হবে। কম আসলে ক্ষতস্থান পূরণ হবে না, আর বেশি আসলে ওই জায়গাটায় ফুলে দেখবে আস্তে আস্তে টিউমারে পরিণত হবে, টিউমার থেকে ক্যান্সার হয়ে যাবে, এই সকল অনেক ধরনের সমস্যা হবে আর কি, তাই না? তাহলে চলে আসি সমাপ্তিকরণ। সমাপ্তির জন্য আমাদের যেহেতু মেড বা মেথনিন স্টার্ট কোডন ছিল, তাহলে সমাপ্তির জন্য আসতে হবে কোন কোডন বলো তো? তোমরা জানো সবাই, স্টপ কোডন। কোন কোডন? স্টপ কোডন। তাহলে সমাপ্তিকরণের জন্য প্রথমে যেটা আসবে স্টপ কোডন আসবে। কোন কোডন আসবে? স্টপ কোডন, STOP, স্টপ কোডন এর আগমন। ওকে, স্টপ কোডন আসলে বলো তো পেপটাইড বন্ধন কি আর তৈরি হবে? কখনোই হবে না। তার মানে কি? পেপটাইড চেইন তৈরি বন্ধ পেপটাইড চেইন তৈরি বন্ধ মানে কি? প্রোটিন তৈরি বন্ধ। এবং এর আগে যতটুকু প্রোটিন তৈরি হয়েছে, মানে যে স্টপ কোডন আসার আগে যতটুকু প্রোটিন তৈরি হয়েছে ওইটুকু প্রোটিন খুলে চলে যাবে, মানে মুক্তকরণ হয়ে যাবে। তার মানে কি? তৈরিকৃত প্রোটিনের মুক্তিকরণ। তৈরিকৃত প্রোটিন মুক্ত। মুক্তিকরণ, মুক্তি না দে, মুক্তকরণ দিই।
তাহলে ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে দেখো স্টপ কোডন আসবে বা আগমন, স্টপ কোডনের আগমন, পেপটাইড চেইন বা পেপটাইড বন্ধন তৈরি বন্ধ এবং তৈরিকৃত প্রোটিনের কি মুক্তকরণ। শেষ কিন্তু আমাদের কাহিনী, আমাদের প্রবলেম কিন্তু শেষ, এই এতটুকুই কিন্তু কাহিনী। এখন কথাটা হচ্ছে ভাইয়া স্টপ কোডন কি কি? মনে রাখবে স্টপ কোডন হচ্ছে 3টা। স্টপ কোডন কয়টা? 3টা। বুঝাই দিচ্ছে আর কি এই জায়গাটাতে। তাহলে চলো আমরা জানি, সবাই একসাথে বলি, সবাই মনোযোগ দাও। আমরা কিভাবে ট্রান্সলেশনটা লিখবো, আমরা ট্রান্সলেশনটা কিভাবে লিখবো আর কি ভাইয়া, এইগুলা আগে তো পারতাম, দেন আরও ইজি লাগতেছে আপনার বলার পর। ওকে, থ্যাংক ইউ আলবি। ফার্স্ট অফ অল ট্রান্সলেশন, আমরা জানি mRNA থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। শেষ। এরপরে লিখবো ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় উপাদান। উপাদানের মধ্যে প্রথমে থাকবে mRNA, এরপরে লাগবে আমাদের কি tRNA, এরপরে লাগবে অবশ্যই রাইবোজোম 70S বা 80S রাইবোজোম, কিন্তু আমরা হিসাব করবো 80S দিয়ে, কারণ আমাদের উন্নত প্রাণী, আমরা প্রকৃতকোষী প্রাণী এবং আমাদের বই 80S দিয়ে দেওয়া রয়েছে। এছাড়া লাগবে অবশ্যই কিছু শক্তি এবং এনজাইম। শেষ, প্রয়োজনীয় উপাদান লেখা। এরপর আমি কি লিখবো, এদের ধাপ। ধাপ রয়েছে 3টা ট্রান্সক্রিপশনের মতো, সূচনাকরণ, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ। এইটা লেখার পর আমি একটা ছবি ড্র করব, বাট আমি কিন্তু এখনো তোমাদেরকে ছবি ড্র করে দেখাই নাই, ছবিটা ড্র করে দেখাবো। লেখার পরে, ছবিটা ড্র করার পরে আমি এদের ব্যাখ্যা লিখবো। সূচনাকরণ দেখো, প্রথমে আমার সাথে সাথে বলো তো, প্রথমে কি? প্রথমে লিখবো 8S রাইবোজোমের বিভক্তকরণ 60S এবং 40S। এরপরে গঠন হবে পিক, প্রোটিন ইনিশিয়েশন কমপ্লেক্স। ইনিশিয়েশন মানে কিন্তু শুরু করা, এবং পিকের সাথে যুক্ত হবে mRNA। এর পরে ধাপে আমি কি লিখবো আর কি বলতো, মেট tRNA। মেট মানে কিন্তু মিথিওনিন, আর মিথিওনিনকে আমরা বলি কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড, যেটা কিন্তু AUG, মানে AUG তো এদের একটা সংকেত, কোডন নেম, তাই না? কোড নেম আর কি, AUG দ্বারা বোঝানো হচ্ছে মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকে। তাহলে দেখো মেট tRNA যুক্ত হবে পি সাইটে। আরো ভালোভাবে বুঝাইলে কি হইতে পারে এটাকে, মিথিওনিন নামক অ্যামিনো অ্যাসিডকে tRNA ধরে যুক্ত করেছে রাইবোজোমের পি সাইটে। শেষ, সূচনাকরণ। বর্ধিতকরণ, অ্যামাইনো অ্যাসিড tRNA যুক্ত হবে এই সাইটে। তাহলে এ এবং পি সাইটের মধ্যে একটা হুকআপ হবে, একটা বন্ধন ক্রিয়েট হবে। সেই বন্ধনকে বলা হবে কি বলতো, পেপটাইড বন্ধন। কোন বন্ধন? পেপটাইড বন্ধন। আর পেপটাইড বন্ধন মানে কি? প্রোটিন চেইন তৈরি, প্রোটিন চেইন তৈরি। আমি বর্ধিতকরণ করে ফেললাম, সমাপ্তিকরণ। আমি কি সব সময় প্রোটিন চেইন তৈরি করতে থাকবো? এটাকে থামাতে হবে না? অবশ্যই থামাতে হবে। তাহলে থামানোর জন্য আমাদের কোন কোডন আসতে হবে? স্টপ কোডন আসতে হবে। কোন কোডন? স্টপ কোডন। তাহলে স্টপ কোডন আসবে। স্টপ কোডন আসার ফলে আমাদের কি পেপটাইড বন্ধন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। ফলে যতটুকু প্রোটিন তৈরি হয়েছিল আগে, মানে তৈরিকৃত প্রোটিনের মুক্তকরণ, আর এই প্রোটিনটা যে আমাদের ওই কাঙ্ক্ষিত জায়গায় বৈশিষ্ট্য প্রকাশ করবে বা যেটা করার সেটা করবে। এটাই হচ্ছে মূলত আমাদের ট্রান্সলেশনের একদম পানি পানি একটা নাটকের মতো একটা জিনিস, সিনেমার মতো একটা জিনিস। দেখো কতটা সহজ লাগে আর কি। ওকে, এতটুকু বোঝা গেছে? আমাকে একটু সবাই একটু জানাও। এরপর আমি যখন চিত্রটা ড্র করে দেবো তখন দেখবো যে আরও কতটা যে ইজি লাগবে তোমাদের কাছে, আরও অনেক বেশি ইজি লাগবে আর কি। দেখো আমরা যখন ছবিটা ড্র করবো আর কি, সবাই আমাদের একটু জানো আর কি। আর আজকে আমাদের ক্লাসটা তোমরা জানো যে এটা আমাদের অধ্যায়ের একদম সর্বশেষ ক্লাস এটাতে আর কি। তোমাদের একটা দ্রুত একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে এটার উপরে, গুগল ফর্ম ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা হবে। বাট তোমরা একটু জানাও, তোমরা একটু ক্লিয়ারভাবে জানাও। আর যারা যারা লাইভটা দেখছো বা দেখবে, লাইভটা শেয়ার করে দিয়ে রাখো, কারণ তোমার কাজে লাগবে এই লাইভটা। আর অবশ্যই বায়োলজি লাভার্স ইউটিউব চ্যানেলে কিন্তু তুমি গেলে এটা টোটালি প্লেলিস্ট পাবা। প্রথম অধ্যায়ের মাস্টার টপিক কোর্সে টোটালি প্লেলিস্ট পাবা, দেখে ফেলো কিন্তু। জেমসু ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। দাহিক ক্লিয়ার বলেছে। তারপরে তানজিনা আক্তার বলেছে জি ভাইয়া ক্লিয়ার। প্রথা জহরা জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ভেরি গুড। আর কারা কোথায়, আর কারা কোথায় আমরা একটু দেখি বাচ্চাদের। ফুল কনফিডেন্স, 100 পাবো এক্সাম নিলে। আরে বাহ আলভি, থ্যাংক ইউ আলভি। এই কনফিডেন্স, এটাই তো দরকার আর কি আমাদের, এটাই তো আমরা চাই। আমরা তো এটাই দরকার আমাদের, তাই না বলো? আচ্ছা, ওকে, আচ্ছা চলো এরপরের দিকে আমি একটু যাই আর কি। ফাহাদ, আমাদের কি আইএসআর একটু বাড়ানো যাবে নাকি স্ট্রিমিং করতে করতে বাড়ানো যায় না? যাই তো মনে হয়, একটু ট্রাই করে দেখো তো আইএসআর একটু বাড়ানো যায় কিনা। আচ্ছা, আমাদের একটু ক্যামেরা লাইটিংটা একটু আমরা একটু কাজ করার চেষ্টা করছি আর কি। ওকে, দারুণ। এই আইসিটা খুব ভালো হয়েছে আর কি। আরেকটা এটা কত আছে আইসিটা? 320। আর একটু বাড়াও তো।
400 পিছাই। ওকে, দারুণ। এটাও বেশ ভালো লাগছে আর কি দেখতে, এটাও বেশ ভালো লাগছে। আসো। আর এস রাহুল ক্লিয়ার, তবে একটু সমস্যা আছে। চলো, আর সমস্যা থাকবে না, আমরা এখন একটু চিত্র দিকে চলে যাই আর কি। চলো দেখো, একটু খেয়াল করি। দেখো খুবই মজার একটা জিনিস। দেখো এইটা সবাই মনোযোগ দাও। চিত্রটা কি? এটা হচ্ছে আমাদের এক সূত্রকে একটা এমআরএনএ, স্বাভাবিক জিনিস, এক সূত্রকে, এবং এটা দিলাম এটা 5 প্রাইম, এইটা দিলাম এটা 3 প্রাইম। তাহলে লিখে রাখলাম এমআরএনএ, এমআরএনএ, এটা একটা চেইন গেল। এই এমআরএনএ চেইনের উপরে বিগ বস আসবে। আমার বিগ বসের নামটা এই যে দেখো, এটা একটা বড় একটা জিনিস ড্র করলাম, এটা একটা ছোট্ট একটা জিনিস ড্র করলাম। তাহলে আমরা জানি এটা হচ্ছে 80S রাইবোজোম। টোটালি কত এস? 80S। এর মধ্যে বড় অংশটাকে বলা হবে 60S এবং ছোট অংশটাকে বলা হবে কত বলো তো? 40S। এবং মনে রাখবা, যেহেতু এটা একটা রাইবোজোম, রাইবোজোমের 4টা সাইট, 4টা সাইটের মধ্যে দেখছো এমআরএনএ সংযুক্তিকরণ দুই দিক থেকে চাপা দিয়ে সংযুক্তিকরণ করে ফেললো। তাহলে এটা একটা সাইট, বাকি থাকে 3টা সাইট। বাকি থাকে কয়টা সাইট? 3টা সাইট। 3টা সাইটের মধ্যে দেখো এখানে 3টা বিল্ডিং ড্র করব। একটা বিল্ডিং, 2টা বিল্ডিং, এটা হচ্ছে আমাদের কয় নাম্বার বিল্ডিং? 3 নাম্বার বিল্ডিং, তাই না? এই বিল্ডিংগুলো আমি একটু কালার করে দিই, কালার কোড দিয়ে দিই এই জিনিসগুলো। ওকে, কালার কালার কালার। ওকে, এখন খেয়াল করবে, দেখো এই যে বিল্ডিংগুলো দিলাম, এদের নাম হাতের বাম দিক থেকে দিবা। এটা নাম হচ্ছে ই বিল্ডিং, মানে ই মানে এক্সিট, নির্গমন। এই বিল্ডিং এর নামটা সাইট, এসআইটি, এটার নাম পি, আর এটার নাম হচ্ছে এ। তো এই জন্য আমি একসাথে বলি, হাতের বাম দিক থেকে লিখবে, এটা যাতে ভুল না হয়। ইপা, ইপা, হাতের বাম দিক থেকে যাবে সবসময়। এক্সিট, পেপটাইডাল এবং অ্যামাইনো অ্যাসিড সাইট। ওকে, আর একটা কি? এটা এমআরএনএ সংযুক্তিকরণ সাইট। তাহলে বলো তো রাইবোজোমের সাইট কয়টা? একসাথে বলো আমাকে, রাইবোজোমের সাইট কয়টা? রাইবোজোমের সাইট কয়টা একটু কমেন্টে জানাও। অনেকে লাইভে আসছো আর কি, একটু কমেন্টে জানায় আর কি আমাদের রাইবোজোমের সাইট কয়টা বাবা? স্যার এইগুলো এক্সাম টাইপ কোশ্চেন কেমন হবে? এক্সাম টাইপ কোশ্চেন তো এটা মাস্ট বি, ট্রান্সলেশনে আসবেই আর কি। এটা কেমন হবে সেটা তো আমি বলেই দিচ্ছি আর কি, বলে দিব আর কি তোমাদেরকে। মেইন কথা খেয়াল করবা, প্রোটিন তৈরি হচ্ছে কিনা। যখনই তোমার প্রোটিন তৈরি হবে, প্রোটিন তৈরি হওয়া মানে তোমাকে বলবে যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হইল। এখন এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া মানেটা কি বলো তো? ট্রান্সলেশন। এই পদ্ধতিতে তোমাকে এভাবে ব্যাখ্যা করতে হবে আর কি। নীল আকাশ বলছে 3টা, না নীল আকাশ ভুল, 3টা না 4টা। প্রণব বলছে 4টা, নীলা বলছে 4টা, ইতিকথা, ঈশা বলছে 4টা। ভেরি গুড। আর কে কোনো কমেন্ট করছে? কি টাইপ কোশ্চেন হবে এই জায়গা থেকে? মূলত সৃজনশীল প্রশ্ন হবে তোমাদের, সৃজনশীল এবং এমসিকিউ সিকিউ বলো, সবই হবে এখান থেকে, প্রশ্ন বাদ দেওয়ার কোনো সুযোগ নাই আর কি। 4টে, একটু জলদি কমেন্ট করে একটু জানাই আর কি। ওকে, ভেরি গুড। আলবি বলেছে 4টা। হ্যাঁ অবশ্যই 4টা। দেখো ই সাইট, পি সাইট, এ সাইট, এবং এটা হচ্ছে এমআরএনএ সংযুক্তিকরণ স্থান। এখন আমরা তো সবাই মূলত জানি, দেখো আমরা জানি কি বলতো, আমাদের পি সাইটে সবার আগে বিগ বস চলে আসবে। আমরা কি জানি বলো? পি সাইটে আমাদের সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে, দেখো পি সাইটে আমি যদি এখানে লিখি, এটা হচ্ছে একটা পি সাইটে যুক্ত হবে। পি সাইটে আসবে কে বলো তো? উপরে লিখে রাখলাম মেট, মানে মিথিওনিন, মেট টিআরএনএ, মেট টিআরএনএ। তাহলে বলো তো আমাদের মেট টিআরএনএ যুক্ত হবে কোন সাইটে? পি সাইটে। কোন সাইটে? পি সাইটে। এরপরে এইখানে অনেকগুলো আমি গোল্লা গোল্লা দাগ দিলাম, ধরে রাখো এখানে এক একটা করে অ্যামিনো অ্যাসিড, এক একটা করে অ্যামিনো অ্যাসিড, অথবা আমাদের একটা সংকেতের কথা বলি, মানে কোডনের কথা বলি, ঠিক আছে? এক একটা করে কোডন। তাহলে দেখো এদের মধ্যে, এই সংকেতের মধ্যে এটা প্রথমের দিকে চলে আসবে এ সাইটে। এ সাইটে যেটা আসবে প্রথমটা, তার নাম দেখো অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। কি দিব? অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। বলো তো আমাদের পি সাইটে পূর্ব থেকে বিগ বস যুক্ত আছে, মেট টিআরএনএ। এরপরে এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ মানে এই একটা গাধার অনেক বড় একটা লাইন, এই গাধার যে 1 নম্বর গাধা সেটা আসলো এ সাইটে, এবং এ সাইটে তার নাম হয়ে গেল কি? অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। মানে অ্যামাইনো অ্যাসাইল সাইটে টিআরএনএ একটা কোডনকে নিয়ে আসছে, যার জন্য এটার নাম হয়ে গেল অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তো এই যে এতগুলো যে একটা লাইন, গাধার লাইন, এর মধ্যে
মানে এরা তো গাধা না, বলতে পারে এরা হচ্ছে এক একটা করে কোডন। তাহলে দেখো এই কোডনগুলো নাহাস বিন রহমান রাজিন, এই রাজিন রাজেন তাড়াতাড়ি যশোরে চলাই তো যশোরে এসে তাড়াতাড়ি ক্লাস নে এদের, অথবা ঢাকা থেকেই ক্লাস নে তুই, আমি সব কিছু দিয়ে পাঠাচ্ছি তোর জন্য আর কি। ওকে ঠিক আছে ব্রাদার, আমিও বিগ ফ্যান তোমার, আমাদের রাজিন দেখছে ক্লাস। তাহলে দেখো এই যে এতগুলো যে সিরিয়ালে কোডনগুলো থাকলো, এই কোডনের মধ্যে এই আস্তে আস্তে আসা শুরু করবে এই সাইটে আসা মানে কি অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ এই জায়গাতে চলে আসলো। তাহলে আমরা আবারও বলি পি সাইটে মেট টিআরএনএ আগেই যুক্ত করে বসে আছে বিগ বস, আর মেট মানে মেথিওনিন, বস তো বসে আছে এই জায়গাতে মেথিওনিন। এরপরে এতগুলো অ্যামাইনো অ্যাসিডের যে একটা সিরিয়াল বা একটা কোডনের যে সিরিয়াল, এই সিরিয়ালটার মধ্যে এরা সবাই ঢুকবে কোন সাইটে? এই সাইটে মানে কি অ্যামাইনো অ্যাসিড সাইট। আর অ্যামাইনো অ্যাসিড সাইটে এই কোডনগুলোকে বা অ্যামাইনো অ্যাসিডগুলোকে, মূলত অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে আসবে কে? টিআরএনএ, দ্যাটস এটার নাম দিয়ে দিলাম অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ। এখন এরা কি করবে? আস্তে আস্তে এই সাইটে ঢুকবে, ঢুকতে একদম লাস্টে এই জায়গাতে যারা, তারাও তো একটা টাইমে এই সাইডে চলে আসবে, তাই না? কিন্তু আমাদের আগে থেকে ফিক্স করে দেওয়া থাকে যে এই জিনিসগুলোকে বলা হচ্ছে স্টপ কোডন। এই লাস্টের এই কয়েকটাকে কি বলা হচ্ছে বলতো? স্টপ কোডন। আর আমরা জানি স্টপ কোডন হচ্ছে তিনটা, সবাই জানো কি কি বলতো? ইউ এ এ, এরপরে কি ইউ এ জি, এরপরে কি ইউ জি এ। তাহলে বলো কয়টা? তিনটা। তাহলে খেয়াল করো স্টপ কোডনগুলো ধরে রাখো, আমি শেষের দিকে দিয়ে দিছি ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ, তাই না? ওকে, তাহলে দেখো এই স্টপ কোডনগুলো তুমি বলো তো একটা টাইমে কোন সাইটে এসে ঢুকবে? পি সাইটে নাকি এই সাইটে? আমাকে একটু কমেন্টসে বলো তো। তাহলে এই স্টপ কোডনগুলো ধরে রাখো একটা শেষ পয়েন্ট আছে, স্টপ কোডনগুলো কোন সাইটে এসে ঢুকবে? এ সাইট, পি সাইট নাকি ই সাইটে? দেখি এবার বুঝতে পারবো। এবং এটা একটা অ্যাডমিশনের প্রশ্ন যে আমাদের স্টপ কোডনগুলো কোন সাইটে আসে। কার্ডের ডেট দিছে, এটা তো খুবই কষ্টের জিনিস রে। কার্ড আইটেম টার্ম কষ্টের জিনিস। দেখে আমাকে কমান দেয়। ভেরি গুড, আলভি উত্তর দিয়েছে কোন সাইটে? এ সাইটে, রাইট, অ্যাবসলিউট রাইট, এ সাইটে। এবং এটা কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন। বলা হয় স্টপ কোডন প্রবেশ করে কোন সাইটে? ই, পি নাকি এ? তুমি দেখতে পাচ্ছ এই সাইটে, পি সাইটে তো বিগ বস বসে আছে মেথিওনিন, বাকি থাকে এ সাইট। এ সাইটে গাধাগুলোগুলো আসবে এবং গাধাগুলোগুলো আস্তে আস্তে ঢুকতে লাস্টের গাধাগুলোগুলোর নাম দিয়ে দিচ্ছি স্টপ কোডন। তাহলে স্টপ কোডন ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ। তারাও ঢুকবে কোথায় বলো তো? তারা ঢুকবে কোন সাইটে? তারা ঢুকবে এ সাইটে। কোন সাইটে ঢুকবে? এ সাইটে ঢুকবে, তাই না? এই জায়গাটাতে এই যে আর কে ফাহিম, জেমসু, জহরা উত্তর দিয়েছে, বৈশাখী মিম, ঈশা রহমান, তানজিলা আক্তার, ইতিকথা এ সাইড। ভেরি গুড, এই তো হয়ে গেল আর কি, আমাদের এ সাইটে আসবে। এখন কথাটা হচ্ছে আমরা তো জানি যে দেখো এই যে যখন এই অ্যামাইনো অ্যাসিডগুলো আসতে থাকবে তখন পি এবং এ বা এ এবং পি সাইটের মাঝখানে আমাদের একটা বন্ধন তৈরি হবে না? এই বন্ধনটাকেই আমরা মূলত বলবো পেপটাইড বন্ধন, পিইপি টিআইটিই, পেপটাইড বন্ড। আর এই পেপটাইড বন্ডের কারণে আমাদের খেয়াল করো এই দিক থেকে আমাদের একটা চেইন তৈরি হবে, এই চেইনের নামটাই হচ্ছে প্রোটিন চেইন। এই চেইনের নামটাই কি চেইন বলো তো? প্রোটিন চেইন। আবারও বলি কোন চেইন? প্রোটিন চেইন তৈরি হবে আর কি। ব্যাপারটা বোঝা গেছে? প্রোটিন চেইন তৈরি হবে। তাহলে টিআরএনএর কাজই হইতেছে কি? টিআরএনএর কাজ হইতেছে অ্যামাইনো অ্যাসিডগুলোকে একটা সময় এ সাইটে নিয়ে আসা, এ সাইট থেকে পি সাইটে নিয়ে আসা, আবার ই সাইট মানে এক্সিট। এই জায়গায় কি করবে? এই জায়গায় টিআরএনএ গুলো সব কিছু অ্যামাইনো অ্যাসিডকে ছেড়ে দিয়ে চলে যাবে, এক্সিট করে চলে যাবে। কারণ কি জানি আমরা বলো তো? টিআরএনএর কি ছিল? একটা কোডন অঞ্চল ছিল, একটা অ্যান্টিকোডন। কোডন অঞ্চল দিয়ে সে অ্যামাইনো অ্যাসিডকে ধরবে, ধরার পরে নিয়ে আসবে এ সাইটে, আবার নিয়ে যাবে পি সাইটে, আর ই সাইটে কি করবে? ফেলে দিয়ে সে চলে যাবে আর একটা অ্যামাইনো অ্যাসিডকে ধরতে। তাহলে বলো তো আমাদের একই সাথে টিআরএনএ কয়টা সাইটের সাথে বন্ধন তৈরি করতে পারে? একই সাথে সে মাত্র দুইটা সাইটের সাথে তৈরি করতে পারে। সে হয় এ এবং পি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে, পি বা ই এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারে টিআরএনএ, কিন্তু কখনোই ই এবং এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে না। আবারও বলে একটু মনোযোগী রাখো। কি আর কি? আমাদের টিআরএনএ এর কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে ধরে এ সাইটে, পি সাইটে, ই সাইটে নিয়ে এসে তাকে টুপ করে ফেলে দেয়, আবার নতুন একটা অ্যামাইনো অ্যাসিডকে ধরতে যাবে। তাহলে একটা টিআরএনএ সবসময় দুইটা সাইটের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে, এপি অথবা পিই, এপি অথবা পিই। সে কখনোই ই এ এটার সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে না, কোনো সুযোগ নাই। তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে, বলো তো এর মাঝে ই এ
এটার মাঝে কি কোনো সম্পর্ক স্থাপন করা সম্ভব? আমাকে একটু বলো তো, ই এ এটার মাঝে কি কোনো সম্পর্ক স্থাপন করা সম্ভব? একটু উত্তরটা দাও দেখি, আমরা একটু উত্তর চাচ্ছি। না, বৈশাখী উত্তর দিয়েছে না, ঈশা উত্তর দিয়েছে না। হ্যাঁ, ভেরি গুড। না না না, ওকে, ভেরি গুড। যারা নানা উত্তর দিয়েছো জেমসু, তারা খুবই ভালো। আর হ্যাঁ, তোমাদের কিন্তু সাইকেল 2 শুরু হচ্ছে খুবই অল্প টাকায়। তোমাদের সাইকেল 2 এর এনরোলমেন্ট মাত্র কিন্তু 510 টাকায়। সো প্রথম যারা 15 জন এনরোলমেন্ট করবে তাদের জন্য কিন্তু আমাদের এই 510 টাকাতে একটা ডিসকাউন্ট চলে। এর সাথে সাথে কিন্তু আমাদের একটা টি শার্ট, অফিসিয়াল একটা টি শার্ট তোমার ঠিকানায় কিন্তু পৌঁছে যাবে। সেটা তুমি যেখান থেকেই আমাদের সাথে এনরোল করো না কেন। সো আমরা এখন যেভাবে ক্লাস করাচ্ছি, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুর আয়োজনই হবে। আশা রাখি এইচএসসি 26 ব্যাচ তোমার অনেক বেশি উপকার হবে তোমার, এবং এইচএসসি 25 দের জন্য সেটা অনেক বেশি কাজে লাগবে আর কি। ওকে, সো বিস্তারিত জানার জন্য তোমরা আমাদের পেজে নক করতে পারবো আর কি। আর আমাদের পিডিএফ জানোই তো কী লেভেলে সারা ফেলছে আর কি, সারা বাংলাদেশ জুড়ে আর কি। দেখার আমার পিডিএফের উপরে হিম্মত রাখো, সাহস রাখো, ইনশাল্লাহ দেখো কি হয় আর কি। আচ্ছা, ওকে, তাহলে দেখো আমাদের মোটামুটি এই জিনিসটা কমপ্লিট হয়ে গেল আর কি, তাই না? তাহলে বলো আমরা কিভাবে, দেখো কি ছিল 8S রাইবোজোম, 6S এবং 40S এ বিভক্তিকরণ। ওকে, এরপরে দেখো আমরা কি বলছি, পি সাইটে যুক্ত হবে কে, মেট টিআরএনএ, এ সাইটে যুক্ত হবে কে, অ্যামাইনো টিআরএনএ। এবং দেখো তো এ এবং পি সাইটের মধ্যে একটা বন্ধন, নাম কি, পেপটাইড বন্ধন। ওকে, এবং পেপটাইড বন্ধনের ফলে কি চেইন তৈরি হচ্ছে, এটা একটা চেনের নাম কি, এই চেনের নামটা হচ্ছে প্রোটিন চেইন। আবার দেখো যখন এই এক একটা অ্যামাইনো অ্যাসিডগুলো সবাই এ সাইডে চলে আসবে, আস্তে আস্তে একটা টাইমে তো আমাদের স্টপ কোডন আসবে এই সাইটে। স্টপ কোডন আসলে বলো তো এ এবং পি এর মধ্যে কি কোনো পেপটাইড বন্ধন তৈরি হবে? হবে না। আর পেপটাইড বন্ধন তৈরি না হইলে এই যে এতটুকু যে প্রোটিন আগে তৈরি হয়েছিল, এই প্রোটিনটাই মুক্ত হয়ে আমাদের প্রয়োজনীয় জায়গায় চলে যাবে। এটাই হচ্ছে মূলত আমাদের ট্রান্সলেশন। তাহলে চলো আমি আবারও একবার তোমাদেরকে মনে করে দিই। দাহিক বলেছে ভাইয়া বায়োলজি লাভার্সে নক দিয়েছি কিন্তু কেউ সিন করছে না। এখন সব অ্যাডমিনরা আমাদের ক্লাস পরিচালনায় ব্যস্ত, এই জন্য কেউ সিন করছে না। রাত্রে সবাই সিন করবে ভাইয়া দাহিক। চলো, আমারটা এতটুকু কি বোঝা গেছে? দেখো চিত্র দেখে কিন্তু আরো ভালোভাবে বোঝা যায়। আর আরেকটা কথা, যেটা মেট, মেট মানে আমি বলে দিয়েছি কি বলতো, মেথিওনিন। এটা অ্যামাইনো অ্যাসিডের নাম মেথিওনিন, এবং মেথিওনিনকে আমরা একটা কোডন দ্বারা প্রকাশ করি যার নাম হচ্ছে AUG। মূলত যারা পাবজি খেলে তাদের কাছে ফেভারিট একটা অস্ত্র কিন্তু AUG। তাহলে AUG কিন্তু শুধু পাবজিতে না, ফ্রি ফায়ারও কিন্তু আছে। আমিও একসময় পাবজি খেলতাম, এখন আর খেলা হয় না, বাট আই লাভ পাবজি। পাবজি দারুণ লাগে আমার খেলতে আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা এতটুকু বুঝে গেছে। দেখো তো এখন এখন কি ক্লিয়ার না? ট্রান্সলেশনটা কতটা সহজ আমাকে একটু বলো তো, যারা যারা ক্লাস করছো প্রথম থেকে বলো, গিভ মি দ্য ফিডব্যাক। ফিডব্যাক, একটু ফিডব্যাকটা দাও আর কি, আমি একটু দেখি। সবার একটু ফিডব্যাকটা চাই আর কি আমি। ওকে, ক্লিয়ার ভাইয়া, দাহিক বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ। দাহিক কোন জায়গা থেকে ক্লাস দেখো ভাই, একটু জানিও তো। আচ্ছা, তাহলে চলো আমরা লাস্ট বারের মতো একবার জাস্ট ইয়েটা করে দিই। আমরা জানি কিভাবে পরীক্ষাতে লিখবো। পরীক্ষাতে প্রশ্ন আসবে কি জানো, যে বলা হইলো যে মন্টু এবং ঝন্টু, কেউ একজন বলল, মন্টু বলল যে দেখো ডিএনএ এর মতো আরেকটা ডিএনএ তৈরি হয়েছে, আর ঝন্টু বলল তুই কি জানিস এইখান থেকে কিন্তু প্রোটিন তৈরি হয়। তাহলে বলো তো ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয় তাহলে সেটার প্রক্রিয়ার নাম কি, রেপ্লিকেশন। আর যদি বলে যে প্রোটিন তৈরি প্রক্রিয়া কি, সেটা হবে কি, ট্রান্সলেশন। আমরা কিভাবে লিখবো? প্রথমে লিখবো, আমরা জানি mRNA থেকে প্রোটিন তৈরি সংজ্ঞাকে বলা, মানে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় উপাদান, ট্রান্সলেশনের জন্য প্রথম প্রয়োজনীয় যে উপাদানটা হবে সেটা হচ্ছে mRNA এবং রাইবোজোম। রাইবোজোম হতে পারে 70S এবং 80S। এছাড়া কি, এছাড়া আমাদের অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসার জন্য দরকার হচ্ছে কি বলতো, টিআরএনএ। কিছু লাগবে শক্তি এবং কিছু লাগবে এনজাইম। শেষ। এর পরবর্তীতে আমরা এটা লিখবো যে আমাদের মূলত এই যে ট্রান্সলেশনের ধাপ হচ্ছে তিনটা: সূচনাকরণ, বর্ধিতকরণ এবং সমাপ্তিকরণ। মুরব্বী সব মুরব্বীর এই দিকে একটু চলে আসো। দেখো সূচনাকরণে কি বলা হয়েছে, সূচনাকরণে বলা হচ্ছে 8S রাইবোজোমের বিভক্তকরণে, এবং বিভক্তকরণ করলে হয় একটা 40S and 60S। এর পরবর্তীতে উৎপন্ন হবে পিক, প্রোটিন ইনিশিয়েশন কমপ্লেক্স। আর এই পিকের সাথে পরবর্তীতে যুক্ত হবে আমাদের ট্রান্সক্রিপশনে যে mRNA সেটা, এবং সবশেষে দেখো মেট টিআরএনএ যুক্ত হবে কোন সাইটে, কোন সাইটে, আমাদের পি সাইটে। বর্ধিতকরণ, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ যুক্ত হবে এ সাইটে, এবং মুরব্বীরা এ সাইট এবং পি সাইটের মধ্যে কি বন্ধন, পেপটাইড বন্ধন। আর পেপটাইড বন্ধন মানেই কি বলো, প্রোটিন চেইন। প্রোটিন কি সারা জীবন তৈরি হতে থাকবে?
কখনোই না। প্রোটিন সারা জীবন তৈরি হতে থাকবে না। এই প্রোটিনকে থামানোর জন্য আমাদের দরকার সমাপ্তিকরণ, তারপরে স্টপকরণ। স্টপকরণ আসবে। স্টপকরণ আমরা জানি তিনটা, কি বলতো? UAA, UAG এবং UGA। স্টপকরণ আসলে পেপটাইড বন্ধন তৈরি হওয়া বন্ধ হবে এবং এই আগে যে যতটুকু প্রোটিন তৈরি হয়েছিল সেই প্রোটিনটা মুক্তকরণ করা হবে। আর এটাই মূলত হচ্ছে বাবা আমাদের ট্রান্সলেশনের একদম পানি একটা ক্লাস। এবং এই ছবিটা যদি তুমি সুন্দরভাবে লক্ষ্য করো তাহলে আমাদের মনে হয় যে ট্রান্সলেশন একদম তোমার কাছে সহজ হয়ে যাবে। প্রোটিন তৈরি করেই তুমি তোমার লাইফের প্রোটিনের অভাব সব পূরণ করে ফেলতে পারবা। কথা কোন ঠিক কিনা? ওকে, হয়ে গেল। ট্রান্সলেশন তো শেষ আমাদের, তাই না? বলো বলো বলো। এই তো, জি ভাই ঠিক। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। কোথায় বাচ্চারা কোথায়? আমাদের সব বাচ্চারা কোথায়? ওকে, সবাই বুঝতে পারছে আই হোপ সো। জি ভাইয়া ক্লিয়ার। আমি আচ্ছা ঝিকর গাছা থেকে। আচ্ছা ঠিক আছে, বি ঠিক, অসাম, থ্যাংক ইউ। জেমসু, পূজা অনেক ইজিভাবে উঠছে সবগুলা। কয়েকটা মানুষ খুবই রেগুলার ক্লাস করে, এদের খুব ভালো লাগে। এদের এক্সট্রা করে টেক কেয়ার করা দরকার। এটা কোনো ক্লাস মিস নাই ওদের আর কি। আচ্ছা ওকে, ঠিক আছে, চলো আমাদের মূলত শেষ। এরপর আমরা একটু স্লাইডে দিকে একটু মনোযোগ দিই আর কি। দেখি আমাদের স্লাইডে এখানে কি বলেছে, অ্যান্টিবায়োটিক ও ট্রান্সলেশন বিঘ্ন পর্যায়ে সৃষ্টি করে কিভাবে। মূলত অ্যান্টিবায়োটিক আমরা সবাই জানি। অ্যান্টিবায়োটিকটা কি? অ্যান্টিবায়োটিক কাজ করে কিন্তু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, নট ভাইরাসের বিরুদ্ধে। এই অ্যান্টিবায়োটিকটা কিভাবে আমাদের কি বলতো রোগ জীবাণুকে রোধ করে। মনে রাখবা, ব্যাকটেরিয়া কিভাবে তার বংশবৃদ্ধি করবে? ব্যাকটেরিয়া তার বংশবৃদ্ধি করবে প্রোটিন তৈরির মাধ্যমে, তাই না? বা রোগ যে ছড়াবে এটা প্রোটিন তৈরির মাধ্যমে। এখন যদি তুমি ব্যাকটেরিয়াকে প্রোটিনটা তৈরি করতে না দাও তাহলে তো আমরা মূলত ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারবো। তাহলে দেখো, অ্যান্টিবায়োটিক আমাদের প্রোটিন তৈরি করার বিভিন্ন জায়গাতে বাধা দেয়, ফলে ব্যাকটেরিয়াটা প্রোটিন তৈরি করতে পারে না। চলো কোন ধাপে দেখো। ক্লোরোমাইসিন, এগুলো সবাইকে একটা করে অ্যান্টিবায়োটিক। ক্লোরোমাইসিন, এরিথ্রোমাইসিন, নিওমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন, সেফালোস্পোরিন। ওকে, আচ্ছা চলো, বা আমাদের মেট্রোনিডাজল, সবই এক এক ধরনের অ্যান্টিবায়োটিক। তাহলে দেখো ক্লোরোমাইসিন কি করে? পেপটাইড বন্ধন সৃষ্টিতে বাধা দেয়। তাহলে দেখো, পেপটাইড বন্ধনে যদি সৃষ্টি না হয় তাহলে কি প্রোটিন তৈরি হবে না। খুবই ইম্পর্টেন্ট, ক্লোরোমাইসিন পেপটাইড বন্ধন সৃষ্টিতে বাধা দেয়। এগুলো কিন্তু একটু পড়তে হবে আর কি তোমাকে। আচ্ছা, এরপর দেখো ইরিথ্রোমাইসিন। কি মাইসিন? এরিথ্রোমাইসিন রাইবোজোমে এমআরএনএ চলনে বাধা দেয়। খেয়াল করো, যদি তোমার এমআরএনএ যদি সঠিকভাবে সংকেতই না নিয়ে যায় প্রোটিন তৈরির, তাহলে তো প্রোটিন সঠিকভাবে তৈরি হবে না, ফলে ব্যাকটেরিয়া মারা যাবে। চলে আসি নিওমাইসিন। নিওমাইসিন কি করবে? এমআরএনএ এবং টিআরএনএ এর অন্তঃবিক্রিয়াতে বাধা দিবে। তার মানেটা কি দেখো, এমআরএনএ নিয়ে যাবে প্রোটিন তৈরি সংকেত, আর টিআরএনএ নিয়ে আসবে ওই সংকেত অনুযায়ী অ্যামিনো অ্যাসিড। তাহলে এমআরএনএ এবং টিআরএনএ দুজনে যদি ভালোভাবে কাজ না করে তাহলে ঝগড়াঝাটি বাঁধবে। ঝগড়াঝাটি বাঁধলে তো অবশ্যই আমাদের প্রোটিন ঠিকভাবে সঠিক প্রোটিনটা উৎপন্ন হবে না। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন এটা ট্রান্সলেশনের সূচনা লগ্নেই কাজ করে, মানে সূচনা লগ্নে অবস্থা টাইট করে দেয়। সূচনা লগ্নে কি অবস্থা টাইট করে দেয় ব্যাকটেরিয়ার। আর এরপরে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন কি করে? টতে টেট্রা, টতে টিআরএনএ, অর্থাৎ রাইবোজোমে টিআরএনএ সংযুক্তি পর্যায়ে সেটা বাধা দেয়। মানেটা কি দেখো, রাইবোজোমে টিআরএনএ কি নিয়ে যাবে? অ্যামাইনো অ্যাসিড নিয়ে যাবে না। তাহলে রাইবোজোমে অ্যামাইনো অ্যাসিড যে নিয়ে যাবে টিআরএনএ, এইটা ঠিকমতো সংযুক্তি হইতে দেয় না। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। তার মধ্যে স্ট্রেপ্টোমাইসিন এবং টেট্রাসাইক্লিন খুব ইম্পর্টেন্ট। স্ট্রেপ্টোমাইসিন কি? স্ট্রেপ্টোমাইসিন ট্রান্সলেশনের সূচনা লগ্নে ঝামেলা করবে। আর টেট্রাসাইক্লিন কি? টি4 টেট্রা, টি4 টিআরএনএ, রাইবোজোমের টিআরএনএ এর সংযুক্তি পর্যায়ে এটা বাধাদান সৃষ্টি করবে আর কি। ফলে আমাদের ঠিকভাবে প্রোটিন তৈরি হবে না এবং ওই ব্যাকটেরিয়াটা কি বলো, ওই ব্যাকটেরিয়াটাও আর কিন্তু বেঁচে থাকবে না বা কাজ করবে না ভালো করে। আচ্ছা, আজকের ক্লাসটা অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ পূজা। আচ্ছা ওকে, আমাদের আর কারা কারা দেখি, আমাদের একটু কমেন্টস আমরা একটু জানতে চাই। সবাই কি বোঝা গেছে? সায়েন্স ভাইস কমেন্ট, সায়েন্স ভাইস কমেন্টিং অন আস। ওকে ঠিক আছে, সায়েন্স ভাই, থ্যাংক ইউ সায়েন্স ভাইয়া। আমার মেডিকেলের জুনিয়র, খুব ভালো ক্লাস নেয়। এসএসসি টাইমে করছে এই চ্যাপ্টার, বাবা খুবই ভালো তো আলভি,
তুমি অনেক ফাস্ট ভাই। আচ্ছা চলো তাহলে আমাদের হয়ে গেল, এরপরে দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো ট্রান্সলেশনের ধাপসমূহ অলরেডি আমাদের পড়া শেষ। ডিএনএ, তারপরে কি এখান থেকে আরেকটা ডিএনএ হয়েছে। এটা ডিএনএ মানে কোন ডিএনএ বলো তো? এটা কিন্তু সিস্টার ডিএনএ বা অপত্য ডিএনএ। মাদার ডিএনএ থেকে, এটা এমডিএনএ লিখলাম, মাতৃ ডিএনএ থেকে অপত্য ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন বা অনুলিপন। আবার আমাদের সিস্টার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ওকে, এই অনুলিপন আর প্রতিলিপনে একটু ঝামেলা আছে। তোমাদের হাসান স্যারের বই কিন্তু আবার এখানে প্রতিলিপনই দেওয়া আছে, ঠিক আছে না? রেপ্লিকেশনে কিন্তু প্রতিলিপনে দেওয়া আছে আর কি। সো এটা নিয়ে এত বেশি প্যারা খেও না, অনুলিপন প্রতিলিপনে প্যারা খেও না আর কি। ইংরেজি নামটা খেয়াল করি, দেখো ট্রান্সক্রিপশন। এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে বলা হয় কি ট্রান্সলেশন বা অনুবাদ। ট্রান্সলেশন বা অনুবাদ। আর আমাদের এখানে লেখা রয়েছে দেখো, রিভার্স ট্রান্সক্রিপশন হয় কোথায়? এইচআইভিতে। রিভার্স ট্রান্সক্রিপশন বলতে কি বলতো? এমআরএনএ থেকে ডিএনএ তৈরি। অলরেডি তোমাদের পড়ানো হয়েছে যেটা, সেটা হচ্ছে এমআরএনএ থেকে ডিএনএ তৈরি। এটা তো উল্টা যাচ্ছে, তা এই যে দেখো এটা থেকে কিন্তু উল্টা দিকে যাচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন এবং এটা ঘটে এইচআইভিতে। আর এখানে লেখা হচ্ছে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমাটা তোমাদের খ নাম্বারের জন্য বেশ ইম্পর্টেন্ট। এবং সেন্ট্রাল ডগমার বাংলা হচ্ছে কেন্দ্রীয় প্রত্যয়। কি প্রত্যয় আমাকে একটু বলো তো? কেন্দ্রীয় প্রত্যয়। একটা জিনিস খেয়াল করবা, কেন্দ্রীয় প্রত্যয় যদি আমি এটা চাই, কেন্দ্রীয় প্রত্যয় মূলত গঠন হবে এই রেপ্লিকেশনটা বাদ দিয়ে। আগেই মনে রাখো, এই রেপ্লিকেশনটা বাদ দিয়ে কেন্দ্রীয় প্রত্যয় আমি কিভাবে লিখবো? ডিএনএ, সবাই একটু মনোযোগ দাও এখানে, খুবই ভালোভাবে মনোযোগ দাও। ডিএনএ থেকে তৈরি করব এমআরএনএ, এমআরএনএ থেকে তৈরি করব প্রোটিন। এই মূলত এই তিনটা ধাপ বা ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই দুইটা ধাপ মিলে তৈরি হবে কেন্দ্রীয় প্রত্যয়। তাহলে বলো কেন্দ্রীয় প্রত্যয় আমরা লিখবো কিভাবে? কেন্দ্রীয় প্রত্যয় তুমি কিন্তু এটা বললো না যে ডিরেক্ট তুমি মাদার ডিএনএ থেকে সিস্টার ডিএনএ তৈরি করবে, এটা বলা যাবে না। কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমাতে সরাসরি বলতে হবে ডিএনএ থেকে তৈরি হবে এমআরএনএ, এমআরএনএ থেকে তৈরি হবে প্রোটিন। এই প্রক্রিয়াকে বলা হয় কেন্দ্রীয় প্রত্যয়। কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা। তাহলে তুমি বলো তো সেন্ট্রাল ডগমাতে আমাদের কয়টা ধাপ পড়ে? রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের কি তিনটা ধাপই পড়বে নাকি দুইটা পড়বে? বলো কয়টা পড়বে বলো? দুইটা পড়বে। একটা হচ্ছে কোনটা বলো তো? একটা পড়বে ট্রান্সক্রিপশন আর একটা পড়বে কোনটা? ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। ভুলেও রেপ্লিকেশনটা নিয়ে আসো না কেন্দ্রীয় প্রত্যয়। বি নোটেড, বি নোটেড। ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন নিয়ে কিন্তু আমাদের কেন্দ্রীয় প্রত্যয় গঠিত হাসান স্যারের বই অনুসারে কিন্তু। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। রেপ্লিকেশন নিয়ে এসো না এই জায়গাটাতে। পরীক্ষাতে খ নাম্বারে তোমাদের আসবেই দুইটা। ভেরি গুড, ভেরি গুড এইটাতে। ওকে, আচ্ছা আমাদের 5টা শেয়ার হয়েছে আর কি। আজকে আমাদের ক্লাসটা অনেক ভালো হচ্ছে, তোমরা তো শেয়ার করতেই পারো তাই না? বলো তো এই জায়গাটাতে কেন করতেছো না? বলো, করা তো উচিত তোমাদের। আমাদের এত সুন্দর ক্লাস, অন্য ক্লাস সবাই, আর নাকি আমরা একটু ঢাকার বাইরে থেকে ক্লাস নিই বলে আমাদের ক্লাসগুলো শেয়ার হয় না? এটাও হইতে পারে যে আমরা কিছুই পারি না, এরকম কিছু একটা মানুষের ধারণা। হ্যাঁ, আমরা সেন্ট্রাল না, সেন্ট্রালে ভাইয়া না হলে তো আর কেউ পড়াইতে পারে না, এটা একটা ধারণা আমাদের আর কি। ঠিক আছে, একদিন আমরাও সেন্ট্রাল হয়ে যাব। আমাদের তো সেন্ট্রাল প্রতিষ্ঠান আছে, সেন্ট্রাল হয়ে যাব আমরা, অনেক বড় সেন্ট্রাল হয়ে যাব ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, নিউ বুকসের সাজেশন করেন? আচ্ছা করবনি ভাইয়া, আরও বেসিক জানতে চাই, আমি আরও বেসিক জানতে চাই। ওকে, আমি যতটুকু বেসিক জানাইছি আলহামদুলিল্লাহ তোমার জন্য ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশনের জন্য একদম চোখ বন্ধ করে পার হয়ে যাবা। ওয়েলকাম টু মেডিকেল লাইফ, আর অনেক বেসিক জানতে পারবা। শেয়ার ডান, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন নিয়ে অনেক ভয় ছিল, কিন্তু আপনার ক্লাসগুলো করার পর এখন অনেক সহজ হয়েছে। থ্যাংক ইউ মুন্না। এবং এটা ইউটিউবে পেয়ে যাবে, দেখবে কতটা দারুণ লাগে আর কি। চলো আমাদের কেন্দ্রীয় প্রত্যয় শেষ, এরপরের দিকে চলে যাই সেন্ট্রাল ডগমা। ডিএনএ থেকে সৃষ্টি হয় আরএনএ, আরএনএ বলতে এমআরএনএ, এবং আরএনএ থেকে বা এমআরএনএ থেকে সৃষ্টি হয় প্রোটিন। এই দুই প্রক্রিয়াকে বলা হয় সেন্ট্রাল ডগমা। এই দুই প্রক্রিয়াকে বলা হয় কি? সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা। আমি তো আমার ক্লাসে এখানে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। ডগমা বলতে আমি বুঝাই যে কুত্তামা, এরকম একটা টাইপের। কুত্তা শব্দটা শুনতে বেশ ভালো লাগে আর কি। ওকে, দেখো প্রোটিন হলো সর্ববৃহৎ কামলা অণু, মানে ওয়ার্কার মলিকিউল বা কর্মী অণু। কোষে সবকিছু নিয়ন্ত্রক এবং প্রকাশ করে প্রোটিন, স্বাভাবিক। কাজে দেখা যায় বংশগতির ডিএনএ বা আরএনএ। এই জায়গায় দেখো, একটু খেয়াল করো। কাজে দেখা যায় বংশগতির তথ্যসমূহ প্রবাহিত হয় ডিএনএ থেকে আরএনএতে এবং আরএনএ থেকে প্রোটিনে, আর প্রোটিন জীবের সকল বৈশিষ্ট্য প্রকাশ করে, তাই না? এটা হচ্ছে মূলত সেন্ট্রাল ডগমা। আচ্ছা চলো এরপরে দেখো আমরা জিন নিয়ে একটু পড়াশোনা করবো, কারণ আজকে আমাদের টপিক ছিল মূলত দুইটা, একটা ছিল ট্রান্সলেশন আর একটা ছিল জিন। আমি তোমাদের জিনের একটা সহজ সংজ্ঞা বলে দিই আর কি।
সহজ, একদম মনে রাখো, একদম ডিএনএর একদম সহজ যেটা, সেটা হচ্ছে জিন কাকে বলে। মনে রাখবা ডিএনএ চেইনের কার্যকারী খণ্ড বা অংশ মূলত এক্সন অংশ, যা কিনা জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে, তাকে কি বলে? তাকে জিন বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, পড়ি না কিন্তু, এটা কিন্তু জিন, জিএনই, বা বাংলায় হচ্ছে জয় রস্যই আর দন্তান্ন, জিন বলে। তাহলে বলো জিন কাকে বলে? ডিএনএ চেইনের কার্যকারী খণ্ড বা অংশ যা কিনা জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে, তাকে কি বলা হচ্ছে? জিন বলা হচ্ছে। তাকে কি বলা হচ্ছে? জিন বলা হচ্ছে। ওকে, সবাই একটু লিখে নিতে পারো চাইলে, সবাই একটু লিখে লিখতে পারো একটু চাইলে। আচ্ছা, এইচএসসি 25, 26 বলে না, এটা সবার জন্য। এইচএসসি মানেই একই জিনিস, 25 বলো 24 বলো, আমি 15 ব্যাচের স্টুডেন্ট, সবার পরে এক প্রায় বলতে পারো, বেসিক পরে সবার এক। আচ্ছা, একাডেমিকে বেসিক ক্লিয়ার থাকলে সেটা তোমাদের অ্যাডমিশন ক্লিয়ার ধরে, এখন ক্লিয়ার কনসেপ্ট মানে অ্যাডমিশনে তোমরা এগিয়ে থাকবে। কয়েক ধাপ, ভাইয়ার কথাগুলো ধৈর্য ধরে নোট করো, এর ফলাফল ঠিক সময় পাবো। থ্যাংক ইউ সায়েন্স ভাইয়া, আমাদের সায়েন্স ভাইয়াও আসবে কিছুদিন পরে হয়তো বা। আচ্ছা, লেখা শেষ, গুড, ভেরি গুড। ভাইয়া আপনি বলে দিবেন নাকি? আচ্ছা, আর কিছু? আচ্ছা, হয়ে গেছে আর কি। তাহলে চলো এখন আমরা একটু জিন নিয়ে পড়াশোনা করি। জিন নিয়ে আমাদের কি কি বলা হয়েছে দেখো। জিন নিয়ে দেখো, আগেই বলছি জিন মানে একটা হচ্ছে এনজাইম, আর মনে রাখো এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন, মানে যাহা জিন তাহাই এনজাইম তাহাই প্রোটিন। তাহলে দেখো, এক জিন এক এনজাইম, এই মতবাদটা এখন যদিও বা এখন চলে না, বিজ্ঞানী গ্যারল এটা প্রকাশ করেছেন। আর কৃত্রিম জিন সংশ্লেষ করে মূলত নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার পাইছিল নাকি মনে নেই, নট শিওর আর কি। হ্যাঁ, হরগোবিন্দ খোরনা পাইছিল না এটা? হ্যাঁ আর কি। তাহলে দেখো, হরগোবিন্দ খোরনা উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন একটা, সেটা হচ্ছে কৃত্রিম জিন আবিষ্কার করে। বিশেষ নাম বংশগতির মূল একক, এটা আমরা জানি। সংখ্যায় অনেক হিচিবিচি সংখ্যা লেখা আছে, যদি পরে একটা রিডিং মাইরো, বাট এর মধ্যে এই জিনিসটা আমি একটু পড়াইলাম, কারণ আমি একটা কথা বলি, মানে যতটুকুর প্রয়োজন ততটুকুর আয়োজন। লিখে দিছি স্লাইডে, একটা রিডিং মারবা, বাট এই জায়গায় ভুল করা যাবে না। স্কিলেশিয়া কোলাই ব্যাকটেরিয়ার একটা সিস্ট্রন মানেই মনে রাখো জিন প্রকাশের একক। সিস্ট্রন মানে কি বলতো? জিন প্রকাশের একককে বলা হয় সিস্ট্রন। ওকে, সিস্ট্রনে প্রায় 1500টি নিউক্লিওটাইড যুগল থাকে। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম একে সবচেয়ে বেশি, এক বলতে এখানে এক্স হবে, এক না এখানে এক্স, কারণ মানুষের দুই ধরনের ক্রোমোজোম থাকে, হয় এক্স অথবা ওয়াই। সবচেয়ে বেশি জিন থাকে 2968টি, এবং ওয়াই ক্রোমোজোমে সবচেয়ে কম থাকে 231টি। এটাই ইম্পর্টেন্ট। তাহলে এক্স ক্রোমোজোমে থাকে 2968টি, আবারও বলো কতটি থাকে? 2968টি। আর ওয়াই জিনে থাকবে খুবই কম, 231টি। আর মজার জিনিস হচ্ছে যে দেখো, জাঙ্ক ফুডের মতো জাঙ্ক জিনে থাকে, অর্থাৎ যে সকল ডিএনএ কোনো কাজের না তাদেরকে বলা হচ্ছে জাঙ্ক ফুড বা জাঙ্ক ডিএনএ, মূলত ডিএনএ বলা হবে। দেখো, মানব জীবনের মাত্র 2 ভাগ জিন বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে, মাত্র 2 ভাগ। আর বাকি 98 ভাগই অলস, কিচ্ছু করে না, ঘুমায়, চুপচাপ বসে থাকে, তাদেরকে বলা হচ্ছে জাঙ্ক ডিএনএ। কি বলা হচ্ছে? জাঙ্ক ডিএনএ। তাহলে বলো তো, জাঙ্ক ডিএনএ কত পার্সেন্ট? 2% নাকি 98%? বলো তো বাবা, 2% নাকি 98? আচ্ছা, ডিএনএ ইতিকথা, রাইট, খুবই ভালো ইতিকথা লিখছো। আবিদ, নাফিসা, আচ্ছা ঠিক আছে। দাহিক বলেছে 2%, ভেরি গুড ভাই। জাঙ্ক তাইলে জাঙ্ক কেন বডিতে থাকে, এটা তো একটা ভালো প্রশ্ন করছে আর কি। দেখো, সৃষ্টিকর্তা আমাদের বলে দিয়েছে যে 2% জিন এখন পর্যন্ত বৈশিষ্ট্য প্রকাশ করে, হয়তো বা আরো অনেক বৈশিষ্ট্য প্রকাশ করে, যেটা এখনো বিজ্ঞানীরা আবিষ্কারই করতে পারি নাই। কারণ সৃষ্টিকর্তা দিচ্ছে বলতে গেলে তো অবশ্যই কোনো না কোনো কাজ তো আছেই। হয়তো আমরা তো বিজ্ঞানীরা, মানে বিজ্ঞানীরা এটা তৈরি করতে এখনো ব্যর্থ। হয়তো তাদের কাজ কি?
এটা তৈরি করতে ব্যর্থ। যেমন অ্যাপেন্ডিক্স, বেশিরভাগ ক্ষেত্রে বলা না যে অ্যাপেন্ডিক্সের কোনো কাজ নাই, কিন্তু সত্যি কথা বলতে অ্যাপেন্ডিক্সের তো লিম্ফয়েড সিস্টেম রয়েছে। লিম্ফয়েড সিস্টেম বলতে সেটা কিন্তু রোগ জীবাণু প্রতিরোধের একটা ভূমিকা পালন করে। তো এগুলো তো খুবই মানে রিলেটিভ জিনিস। আজকে 98 ভাগ মনে হচ্ছে, দেখবো যে কয়দিন পরে বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস বের করে ফেলছে আর কি এটা। আচ্ছা 2% জাং জিন 2% নাইটি কথা, অ্যাক্টিভ জিন হইতেছে 2%, জাং জিন 98%। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। দেখো জিন প্রকাশের একক, খুবই চমৎকার একটা কথা বলেছে। জিন প্রকাশ করার জন্য আমাদের 4টা এককের দরকার হয়। এখান থেকে এমসিকিউ বেশি আসে। এমসিকিউ 100% এমসিকিউ দিয়ে দিলাম এটাতে, চমৎকার আসে এমসিকিউ। দেখো রেকন, মিউটন, সিস্ট্রন, এই সিস্ট্রন বানানটা এখানে ভুল গেছে, সিস্ট্রন হবে, এর নিচে একটা টয়টা ফেলা হবে, এই যে এটা সিস্ট্রন, এটা হবে সিস্ট্রন। তাহলে খেয়াল করো, রেকন, মিউটন, সিস্ট্রন, রেপ্লিকন। রেকনের সাথে কিন্তু দেখো খেয়াল করে রাখি, দেখবা এটা হচ্ছে রিকম্বিনেশনের কথা মেলে। আবার দেখো রেপ্লিকন, এইটা একটু মনোযোগ দেখো, রেপ্লিকেন মানে কিন্তু রেপ্লিকেশন, রেপ্লিকন মানে কি রেপ্লিকেশন। তাহলে দেখো রেকন রিকম্বিনেশন, আমার সাথে সাথে উচ্চারণ করো, রেকন রিকম্বিনেশন, রেকন রিকম্বিনেশন। রেপ্লিকন এই শব্দের সাথে রেপ্লিকেশন মেলে, এই দুটার মধ্যে কিন্তু ভুল হয় রিকম্বিনেশন আর রেপ্লিকনের মধ্যে। চলো আসো মিউটন মানে মিউটেশনের একক। মিউটেশন কাকে বলে বলো তো? আমরা জানি ডিএনএর স্থায়ী এবং আকস্মিক পরিবর্তন, ডিএনএর স্থায়ী এবং আকস্মিক পরিবর্তনকে মিউটেশন বলে। আমি এটা লিখে দিয়েছিলাম নাকি তাদের? ডিএনএ আর লিখে রাখো, তারপর ডিএনএর স্থায়ী ও আকস্মিক পরিবর্তনকে মিউটেশন বলে। একসাথে বলো, ডিএনএর কি বলতো আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে কি বলা হয়? মিউটেশন বলা হয়, মিউটেশন বলা হয়। আচ্ছা ঠিক আছে এটা। এবং দেখো লেখা হচ্ছে সিস্ট্রন, এই সিস্ট্রনটা বেশি ইম্পর্টেন্ট, কারণ সিস্ট্রন হচ্ছে কিসের সমতুল্য? একটু আগে বলেছিলাম, সিস্ট্রন হচ্ছে জিনের সমতুল্য। সিস্ট্রন হচ্ছে কিসের সমতুল্য বলতো? জিনের সমতুল্য হচ্ছে সিস্ট্রন। এবং দেখো ব্যাকটেরিয়ার একটা সিস্ট্রনে প্রায় 1500টি নিউক্লিওটাইড যুগল থাকে। আবারও বলো, ব্যাকটেরিয়া একটা নিউক্লিয়াসে কতটি, মানে নিউক্লিয়াস না সিস্ট্রনে কতটি নিউক্লিওটাইড যুগল থাকে? 1500টি নিউক্লিওটাইড যুগল থাকে। আচ্ছা এই জায়গাটাতে ক্লিয়ার হয়ে গেল। মিউটেশন ভুল করা যাবে না, হ্যাঁ মিউটেশন ভুল করা যাবে না। ভেরি গুড সবার, এরা মিউটেশন ভুল করা যাবে না এটাও লেখে। ওকে, বলো তো একটা মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার হাড়ের সংখ্যা কত হয়? 206, 300 নাকি 310? 206, 300 নাকি 310? একটা মানব শিশু বাচ্চার বাবুর। ওকে এই 206টা না, মানব শিশুর থাকে 206টা, কেন পূর্ণাঙ্গ মানুষের 206টা থাকে ভাই, মানব শিশুর না। ওকে, এরপরে দেখো বিভিন্ন ধরনের জিনের কথা বলা হয়েছে। বিভিন্ন ধরনের জিনের বলতে এই জায়গায় আমাদের শোভা ভুল করছো, মানব শিশু থাকে মাত্র 300টা, শিশুদের বেশি থাকবে, বড় হইলে এগুলো না আস্তে আস্তে কি হয়ে যায়, ফিউজ হয়ে যায়, হয়ে গেলে প্রাপ্তবয়স্কদের থাকে 206টা। জিনে বিভিন্ন ধরন, দেখো লেখা হচ্ছে লিথাল জিন। বাবারা লিথাল জিন মানে হইতেছে মরে যাওয়া, তাহলে যে জিনের প্রভাবে জীবের মৃত্যু ঘটে এটাকে লিথাল জিন বলা হয়। শেষ। অনকোজিন, অনকো শব্দের অর্থ ক্যান্সার, ওকে, অনকোজেনেসিস মানে ক্যান্সার তৈরি করা, অনকোলজি মানে ক্যান্সার নিয়ে যে সকল ডিপার্টমেন্ট কাজ করে, তাহলে দেখো এটা ক্যান্সার তৈরি করতে পারে। সেক্স ক্রোমোজোমাল জিন, স্বাভাবিক জানি সেক্ষেত্রে এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোমের যে কোনো একটা জিনিস হতে পারে। এবং এখানে দেখো লেখা রয়েছে উদাহরণ, সেক্স ক্রোমোজোমাল জিনের মূলত যদি কোনো অসুখ হয়ে থাকে, ঠিক আছে, এই অসুখগুলোর মধ্যে আমাদের কি পড়বে আর কি? ক্রোমোজোমাল ডিজিজ, একটা হচ্ছে বর্ণান্ধতা, একটা হিমোফিলিয়া। একটা বর্ণান্ধতা আর একটা কি? হিমোফিলিয়া। ট্রান্সজিন মানে কি? যে জিন এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিস্থাপন করা যায়। খণ্ডিত জিন ওই তো আমরা জানি কি বলতো, ইন্ট্রন এবং এক্সন, ইন্ট্রন এবং এক্সন, EXON, এই ইন্ট্রন এবং এক্সন কাটাকাটি করাই, এটাকেই তো বলার কি বলতো? স্প্লাইসিং বা খণ্ডিতকরণ করা। তাহলে দেখো এক্সন এবং ইন্ট্রন সমন্বিত জিনকে বলা হচ্ছে একসাথে খণ্ডিত জিন। এই খণ্ডিত জিন না লিখে আবার লিখছে এখানে স্প্লিট, SPLIT। বাবারা স্প্লিট মানে কি? স্প্লিট মানে খণ্ডিত বা খণ্ড খণ্ড অংশ। স্প্লিট মানে কি? খণ্ডিত বা খণ্ড খণ্ড অংশ। সিডোজিন, সিডো মানে যে জিনটা মূলত উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, মানে হেভি ভাব দেখায় বাট সে কিন্তু কিছুই পারে না। যে ডিএনএ এর অংশ নিষ্ক্রিয় থাকে বা জিনের যে অংশ থেকে কোনো প্রোটিন তৈরি হয় না তাকে বলা হচ্ছে সিডো বা মিথ্যা জিন।
অটোজোমাল জিন দেখো একটা উদাহরণ শুধু দরকার, মানুষের মাথার টাক বা বাল্ডনেস যেটা, এবং অ্যালবিনিজম, এই দুটো একটু উদাহরণ দরকার, মানুষের মাথার টাক এবং কি অ্যালবিনিজম। চলে আসে আর কি, দেখো হোলান্ড্রিক জিনটা মূলত ওয়াই ক্রোমোজোমের একটা ঝামেলা হয়, এবং এটা হচ্ছে মানুষের কানের লম, এটা হচ্ছে কি মানুষের কানের লম। সবাই আমাকে একটু কমেন্টে জানাও এটা কি বোঝা গেছে কিনা, একটু ফার্স্ট একটু বলো আর কি আমাকে। ওকে বলো তো, মানুষের মাথার টাক এবং অ্যালবিনিজম হচ্ছে অটোজোমাল, আর হোলান্ড্রিকের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম মানুষের কানের লম। আচ্ছা, তুলনা রহমান উত্তর দিয়েছিল 300টা, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, এটা তোমরা ঠিক বলছো, তুলনা রহমান মোটামুটি ক্লিয়ার উত্তর দিয়েছো, এটা ঠিক। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি আদিকোষের জিনের প্রকাশ। ওকে, আদিকোষের জিনের প্রকাশটা একটু আলাদা ধরনের। ওকে, মনে রেখো আদিকোষের জিনের প্রকাশের জন্য দরকার হয় একটা মডেল, সেই মডেলের নাম হচ্ছে অপেরন মডেল। কি নাম? অপেরন মডেল। আর প্রকৃত কোষের জিনের প্রকাশের জন্য তো আছেই, কি আছে দেখো, যে ট্রান্সক্রিপশন, তারপরে ট্রান্সক্রিপশন পরবর্তী প্রসেসিং, ট্রান্সলেশন পরবর্তী প্রসেসিং, এবং ইনহিবিশন ফিডব্যাক মেকানিজম। মানে মূলত ট্রান্সলেশন এবং এই সকলের যে প্রসেসগুলো রয়েছে, এটা নিয়ে মূলত প্রকৃত কোষীদের জিনের প্রকাশ ঘটে। বাট আদি কোষীদের জিনের প্রকাশ করার জন্য আমাদের একটা মডেল রয়েছে, এই মডেলের নাম হচ্ছে অপেরন মডেল। কি মডেল? অপেরন মডেল। প্রতিটি আদি কোষে একাধিক অপেরন থাকতে পারে, ক্লিয়ার। এবং জিন ক্রিয়ার নিয়ন্ত্রণ ব্যাখ্যার জন্য জ্যাকব এবং মোনার্ড অপেরন মডেল প্রস্তাব করেন। এটা একটু দরকার, বিজ্ঞানের নাম জ্যাকব এবং মোনার্ড, 1961 সালে। মডেলের নাম কি? অপেরন মডেল। তাহলে বলতো যে আমাদের এই যে অপেরন মডেল কোন কোষের ক্ষেত্রে? আদি কোষ না প্রকৃত কোষ? অবশ্যই এটা হচ্ছে আদি কোষ। প্রকৃত কোষের জন্য কোনো এইরকম মডেল টোটাল লাগে না। আর এইটার কিন্তু 4টা অংশে তারা গঠিত। কয়টা অংশ? 4টি অংশ। জিনের প্রকাশের জন্য কয়টা অংশ ছিল? 4টা। কি ছিল বলতো? প্রথমে ছিল রেকন, তারপরে রেপ্লিকন, মিউটন, সিস্ট্রন। একসাথে বলো কি? রেকন, রেপ্লিকন, মিউটন, সিস্ট্রন। রেকন রিকম্বিনেশনের একক, রেপ্লিকন রেপ্লিকেশনের একক, মিউটন মিউটেশনের একক, আর সিস্ট্রন হচ্ছে জিন প্রকাশের একক, বা সিস্ট্রন হচ্ছে জিনের সমতুল্য। তাহলে দেখো যে 4টা অংশ দ্বারা গঠিত। এর মধ্যে দেখো একটাকে বলা হচ্ছে গাঠনিক জিন, খুব ইম্পর্টেন্ট, বা স্ট্রাকচারাল জিন, প্রমোটার জিন, বা দেখো আমাদের উদ্দীপক জিন। এবারে দেখো অপারেটর বা চালক জিন, আর রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। এর মধ্যে বিগ বস হচ্ছে রেগুলেটর। এই রেগুলেটর সবারই নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো গাঠনিক জিন, বা তারপরে দেখো বা স্ট্রাকচারাল জিন, প্রমোটার জিন, অপারেটর জিন এবং রেগুলেটর জিন। তাহলে খেয়াল করে দেখবা, যেটা গাঠনিক জিন সেটা তৈরি করে কি? এনজাইম তৈরি করে। যেটা প্রমোটার জিন, প্রমোটার মানে প্রমোশন করে, মানে জিনিসটাকে কিভাবে সবার সামনে নিয়ে যাওয়া যায়। আর প্রমোটার জিনের মূলত কাজ হচ্ছে পলিমারেজ কাজ করবে। এবং আমরা জানি ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইমের নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কোনটা? আরএনএ পলিমারেজ। অপারেটর জিন কি করে? সব জিনিসকে কি করে? চালায়। দেখো চালক জিন গাঠনিক জিনের প্রোটিন তৈরিকে নিয়ন্ত্রণ করে, মানে ওই যে গাঠনিক জিন তো হচ্ছে সেটা 1 নম্বরে। তার মানে দেখছো অপারেটর জিন প্রমোটারকে নিয়ন্ত্রণ করতেছে, গাঠনিককেও নিয়ন্ত্রণ করতেছে। আর রেগুলেটর নিয়ন্ত্রণ করে চালক জিনকে। তার মানে দেখো এখানে 4টা: গাঠনিক জিন, প্রমোটার জিন, অপারেটর জিন, রেগুলেটর জিন। রেগুলেটর বস, রেগুলেটর উপরে 3টাকে নিয়ন্ত্রণ করবে, প্রমোটার উপরে 2টাকে নিয়ন্ত্রণ করবে। ব্যাপারটা বোঝা গেছে? আর গাঠনিক জিন কি তৈরি করবে? এনজাইম তৈরি করবে। কি তৈরি করবে? এনজাইম তৈরি করবে। আর প্রমোটার মূলত কাকে নিয়ে কাজ করবে? পলিমারেজ এনজাইম। এবং যেহেতু এটা ট্রান্সক্রিপশনকে কেন্দ্র করে বা আদিকোষী, সেই ক্ষেত্রে এটা হবে অবশ্যই আরএনএ পলিমারেজ এনজাইম। কোন এনজাইম বলতো? আরএনএ পলিমারেজ এনজাইম। আচ্ছা, রেগুলেটর কি? দেখো রেগুলেটর মানে নিয়ন্ত্রক, যে কিনা সবকিছু নিয়ন্ত্রণ করে। যেমন ফ্যানের রেগুলেটর তোমার পুরো ফ্যানটাকে নিয়ন্ত্রণ করে, গতিপথ নিয়ন্ত্রণ করে কিন্তু রেগুলেটর, তাই না? তাহলে জিনের ক্ষেত্রে, আদিকোষীদের ক্ষেত্রে রেগুলেটর জিনটা হচ্ছে যে জিনটা অন্যান্য সকল জিনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে রেগুলেটর মানে কিন্তু নিয়ন্ত্রক। বুঝা গেছে সিয়াম আহমেদ?
ওকে ওকে ভাইয়া, বুঝে গেছে অপেরন। এরপরে দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি সেটা হচ্ছে জেনেটিক কোডে ব্যবহৃত শব্দগুচ্ছ। আমাদের কোড এবং কোডনের মধ্যে একটা চমৎকার একটা পার্থক্য রয়েছে। দেখো একটা জিনিস খেয়াল করো, বুঝাই দিই একটু। কোড ভার্সেস কোডন, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কি মনে রাখবা। মনে রাখবে একটা কথা রয়েছে, ট্রিপলেট, TRIPLET, ট্রিপলেট মানে ত্রয়ী, অর্থাৎ তিনটা নিউক্লিওটাইড দ্বারা, ধরে রাখো C দিলাম, G দিলাম আর T দিলাম, অথবা ACT, CAT, ক্যাট, অথবা UAA। তাহলে এই যে দেখো তিনটা নিউক্লিওটাইড মিলে যে একটা অংশ গঠন হবে, একটা ইউনিট গঠন হবে, এটাকে বলা হচ্ছে ট্রিপলেট। তাহলে বলো তো, তিনটি ক্ষারক মিলে, এটা সাইটোসিন, গুয়ানোসিন এবং থায়ামিন, এগুলো তো ক্ষারক, তাহলে তিনটি ক্ষারক মিলে যে অংশটা গঠন হবে তার নামই ট্রিপলেট। এখন এই ট্রিপলেট কোডের ক্ষেত্রেও ট্রিপলেট থাকে, আবার কোডনের ক্ষেত্রেও ট্রিপলেট থাকে। খেয়াল করবা, ট্রিপলেট যদি ডিএনএ কে ব্যাখ্যা করে বা ডিএনএ কেন্দ্রিক আলোচনা হয়, তখন সেই ট্রিপলেটকে বলা হবে কোড। আর ট্রিপলেট যদি আরএনএ কেন্দ্রিক ব্যাখ্যা করে বা আরএনএ কে ব্যাখ্যা করে, তাহলে সেই ট্রিপলেটকে বলা হবে কোডন। সেই ট্রিপলেটকে বলা হবে কি, কোডন। তাহলে দেখো, কোড বা কোডনের মধ্যে বেসিক্যালি কিন্তু এরকম কোনো পার্থক্য নাই। কোড বা কোডন এই দুইটার ক্ষেত্রে ট্রিপলেট থাকবে। আর এই ট্রিপলেটে যদি ডিএনএ কে নিয়ে আলোচনা করে, তখন সেটার নাম হয়ে যাবে কোড, আর আরএনএ কে নিয়ে আলোচনা করলে সেটা হয়ে যাবে কি, কোডন। তাহলে কি ব্যাপারটা বোঝা গেছে, কোড এবং কোডনটা কি? এবং সামগ্রিকভাবে আমরা কিন্তু মূলত কোডনটা বেশি ব্যবহার করি, কোডনটাই কি বেশি ব্যবহার করি। আচ্ছা, ওকে এটাতে। আচ্ছা চলো, এবং আমরা সবাই জানি যে কার্যকারী কোডন বা টোটাল কোডন, যদি টোটালে কথা বলি, টোটাল কোডন হচ্ছে 64টা। কয়টা? 64টা। এর মধ্যে আমরা সবাই জানি স্টপ কোডন হচ্ছে কয়টা? 3টা। তাহলে বলো তো, কার্যকারী বা অ্যাক্টিভ কোডন কতটি? তোমরা সবাই জানো অ্যাক্টিভ কোডন কতটি? অ্যাক্টিভ কোডন হচ্ছে 61টি। কতটি? 61টি। আর এই 61টির মাঝে যে 1 নম্বরে আছে, কয় নম্বরে? 1 নম্বরে রয়েছে, যা সিরিয়াল, তার নাম হচ্ছে AUG বা মেথিওনিন। AUG বা মেথিওনিন। আবারও বললাম, কি নাম? 1 নম্বরে যে থাকবে, 1 নম্বরে যে থাকবে তার নাম হচ্ছে 1 নাম্বার। AUG বা কি বলতো? মেথিওনিন। তাহলে বলতো কোডন ইন টোটাল কয়টা? 64টা। স্টপ কোডন কি কি আছে? UAA, UAG, UGA, 3টা। তাহলে 64 থেকে 3টা বাদ দিলে আমাদের কার্যকারী কোডন থাকে 61টা। আর এই 61টা কোডন মিলে আমাদের 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সক্রাইব করে। তাহলে 1 নম্বর কোডনের নামটা কি? AUG। AUG। তাহলে বলো সবাই ক্লিয়ার কিনা? ইতি কথা, আলবি প্রথা, আলবি AUG। হ্যাঁ, ওকে, অ্যাবসলিউট রাইট, AUG। চলো এখানে পড়ে ফেলি। দেখো, কোডন mRNA অণুর ধারাবাহিক অনুক্রমের 3টি বেসকে একত্রে কোডন বলে। এই যে mRNA মানে তো আরএনএ না, mRNA অণুর ধারাবাহিক অনুক্রমের 3টি বেসকে, 3টি বেসে যে দেখো যে কোনো 3টা নাইট্রোজেনের ক্ষারক থাকবে, একত্রে কোডন বলে। খুবই ইম্পর্টেন্ট ক নাম্বারের জন্য, ট্রিপলেট। 3টি বেজের গুচ্ছকে বলা হয় ট্রিপলেট। এই যে দেখো 3টা বেজ ACT, এগুলো এক একটা করে তো নাইট্রোজেনের ক্ষারক, তাই না? আর আমরা তো এতদিন পড়ে আসছি যে সব সময় রেপ্লিকেশন বলি, ট্রান্সক্রিপশন বলি, ট্রান্সলেশন বলি, এরা বৃদ্ধিপ্রাপ্ত হবে কত থেকে কত? 5 থেকে 3। 5 থেকে 3। ট্রিপলেটের সিকোয়েন্সে কত? 5 থেকে 3 মুখী। 5 থেকে 3 মুখী। আর চলে আসে অ্যান্টিকোডন। আমরা সবাই জানি টিআরএনএতে একটা বাহু থাকে, অ্যান্টিকোডন বাহু, তাই না? তাহলে টিআরএনএর একটা অংশ হচ্ছে অ্যান্টিকোডন। আর টিআরএনএর কাজ হচ্ছে কি? টিআরএনএর কাজ হচ্ছে এই যে আমাদের ফোনের মতো, এই যে এটা একটা অ্যামাইনো অ্যাসিড ধরে রাখো, যদি ফোনটা অ্যামাইনো অ্যাসিড হয়, অ্যামাইনো অ্যাসিডকে ধরবে টিআরএনএ, আর এই জায়গায় যে ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করবে কে? অ্যান্টিকোডন অঞ্চল। কোন অঞ্চল? অ্যান্টিকোডন অঞ্চল। তাহলে দেখো কি বলছে, টিআরএনএর অণুর 3টি বেস যা mRNA-এর পরিপূরক কোডনের সাথে যুক্ত হইতে সক্ষম, সেই বেস ট্রিপলেটকে অ্যান্টিকোডন বলে। আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে অ্যান্টিকোডন থাকে কার? টিআরএনএর। অ্যান্টিকোডন থাকে কার? টিআরএনএর। আমারটা কি, ব্যাপারটা কি বোঝা গেছে এই জায়গাটাতে? সবাই কি ক্লিয়ার এই জায়গাটাতে? একটু সবাই একটু জানাও। আচ্ছা, ধারা সব জায়গায় আছে স্যার। ওকে, ঠিক আছে, ধারা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ফাতেমা বিনতে নুরুল। ওয়ালাইকুম আসসালাম। এত পরে কেন ক্লাসে তুই? হ্যাঁ, আরও আগে আসবি সোহাজি। আচ্ছা, মোটামুটি আমার মনে হয় যে সবাই ক্লাসটা তোমরা বুঝতে পারছো আর কি, এই জায়গাটাতে আর কি আজকের ক্লাসটা ছিল এটা। এবং এর পরের দিকে দেখো এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য, জাস্ট একটা রিডিংয়ের মতো দেখো। ইকোলাইয়ের একটা সিস্টেমের নিউক্লিওটাইড থাকে, যুগল থাকে 15, সেটা জানি। এ পর্যন্ত হিসাবকৃত ক্ষুদ্রতম জিনের নিউক্লিওটাইড পাওয়া গেছে 75টি।
এটা এমসিকিউর জন্য একটু পড়ে নিবা। পলিপেপটাইড চেইন শুরু হয় দেখো মেথিওনিন অ্যামিনো অ্যাসিড দ্বারা, যার কোডনটা হচ্ছে AUG, এটা আমরা জানি। চলো আসো, সিকল সেল হিমোগ্লোবিনে অ্যামিনো অ্যাসিড থাকে কতটি? 600টি। কতটি? 600টি। সিকল সেল বলতে কি আমরা জানি হিমোগ্লোবিন যুক্ত আরবিসি এরকম গোল হয়। কি হয়? এরকম গোল হয়। লাল কালার করে দিই। এরকম কি হয়? গোল হয়, তাই না? কিন্তু সিকল সেল হইলে এটা কাস্তের মতো হয়ে যাবে, এইরকম আমাদের যে কাস্তে থাকে না বা চাঁদের মতো, এইরকম সিকল সেল হয়ে যাবে। তো সিকল সেল হয়ে গেলে কি হয় জানো? আরবিসি গুলান ব্রেকডাউন হয়ে যায় দ্রুত। আরবিসি গুলান কি হয়ে যায় বলো তো? ব্রেকডাউন হয়ে যায় দ্রুত। আর আরবিসি ব্রেকডাউন হয়ে গেলে রক্ত কমে যায়। আর এই সিকল সেলের জন্য কি হয়? একটা রোগ হয় থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতার একটা রোগ, যার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। এটা বাংলাদেশে খুবই পরিচিত একটা রোগ। তাহলে থ্যালাসেমিয়ায় আরবিসি গুলান গোল থাকে না, হয়ে যায় সিকল সেল, মানে কাস্তের মতো হয়ে যায় আর কি এটাতে। তারপর দেখো ল্যাকটোজ অপেরন। ল্যাকটোজ অপেরনের গাঠনিক জিন হচ্ছে কয়টা? 3টা। আর ট্রিপ্টোফ্যানের জন্য থাকে কিন্তু 5টা। ট্রিপ্টোফ্যানের জন্য থাকে কয়টা? দেখো গাঠনিক জিন, এটা ভুল আছে বাবা। ট্রিপ্টোফ্যানের জন্য থাকবে 5টি, এখানে একটু ভুল আছে। ট্রিপ্টোফ্যানের জন্য গাঠনিক জিন কয়টা? 5টা। মনে রাখবা। কিছু বলবা? আচ্ছা, সেটা হচ্ছে দেখো যে আমাদের ল্যাকটোজ এবং ট্রিপ্টোফ্যান, বলো তো নিজে টেকনিক একটু খাটাই, এদের মধ্যে বড় কোনটা? আকারে বড় কোনটা? অবশ্যই আমাদের আকারে বড় হচ্ছে আমাদের ট্রিপ্টোফ্যান। তাহলে দেখো আমি বললাম একটাতে 3টা আর একটা 5টা, তাহলে 3 এবং 5-এর মধ্যে বড় কে? অবশ্যই 5। তাহলে বড়র সাথে বড়। তাহলে ট্রিপ্টোফ্যানে থাকবে কয়টা জিন? 5টা। আর ল্যাকটোজে থাকবে কয়টা জিন? 3টা। কয়টা জিন থাকবে? 3টা। আচ্ছা, ঘুম থেকে উঠলাম মাত্র, ঠিক আছে ঘুমাও। এরপর দেখো আর্জিনিনে একটা এক্সট্রা ইনফরমেশন লিখে দিই। আমাদের কন্টেন্ট টিম বলে গেল যেটা যোগ করে দেন আপনি। আর্জিনিন মানে যেটা অরাইজের স্যাটিফা বা ধানে বা চালে থাকে। আর্জিনিনের জিন থাকে 6টা। কয়টা থাকে? 6টা। জিন বললে ভুল হবে, এটাতে মূলত কোডন। কয়টা কোডন থাকে এদের? কোডন থাকে মূলত 6টা। কয়টা থাকে? 6টা। তাহলে দেখো আর্জিনিনে 6টা, ট্রিপ্টোফ্যানে 5টা এবং ল্যাকটোজ অপেরন গঠনে কয়টা দ্বারা? 3টা দ্বারা। ক্লিয়ার? স্টার্ট কোডন AUG বা মেথিওনিন, স্টপ কোডন 3টা UAA, UAG, UGA। আবার একবার পড়ো, স্টার্ট কোডন AUG, স্টপ কোডন UAA, UAG, UGA। আর UGA এর সাথে যদি আমি একটা আন্ডা যোগ করি, আন্ডা যোগ করলে কি হয় বলো দেখি, আমাকে একটু জানাও। আমি ধরে রাখো UGA লিখলাম, UGA, এটার সাথে একটা যোগ করলাম একটা ডিম। ওকে, ডিম মানে এটা হচ্ছে আন্ডা। ডিম মানে কি? এটা একটা আন্ডা। তাহলে কি হবে বলো দেখি? বলো দেখি, UGA এটার সাথে যোগ করলাম একটা আন্ডা মানে ডিম, আন্ডা যোগ করলাম, তাহলে বলো এটা একটা দেশের নাম হবে। দেশের নামটা দেখি কে পারে আমাদের? আমাদের দেশের নামটা কে পারে এটাতে? উগান্ডা। এই ঠিক আছে, গুড। আলবি বলেছে উগান্ডা। আমার প্রিয় কান্ট্রি উগান্ডা আর কি, বুঝছো? আমার খুব ফেভারিট একটা দেশের নাম উগান্ডা। আই লাভ উগান্ডা and you love Uganda. We all love Uganda. ওকে, আচ্ছা, তো এরপরে শেষ আমাদের। এরপরে তো আমাদের এমসিকিউ এর পার্টগুলো তোমাদের 2 কন্টেন্ট বস চলে আসবে আর কি, ঠিক আছে? এটা চলে আসুক। আসো, আবার আসো। না তুমি আসো। তো আমাদের হচ্ছে কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আমাদের হচ্ছে ফার্স্ট কোশ্চেন ছিল, সেখানে হচ্ছে মিউটন কি। ভাইয়া কিন্তু একটু আগে হচ্ছে 4টা ওয়ার্ড পড়াই দিছে আমাদের হচ্ছে কিওয়ার্ড। সেটা হচ্ছে মিউটন ছিল, রেপ্লিকন ছিল, তারপর হচ্ছে এখানে যেটা বলছে মিউটন কি, তাই না? 4টা অপশন ছিল। সিস্টন ছিল আমাদের হচ্ছে 4টা যে জিন কার্যের একক। এখানে বলছে আমাদের মিউটন কি। তো মিউটন কি বলতে আমরা হচ্ছে এখানে দেখো অপশন যেগুলো দেওয়া আছে সবাই একটু দ্রুত অ্যান্সার করো। কতে বলছে জিন রিক্রুমেশনের একক, তারপর হচ্ছে খতে বলছে হচ্ছে জিন মিউটেশনের একক, গতে বলছে হচ্ছে কি জিন প্রকাশের একক, হ্যাঁ, একটা হচ্ছে জিন কার্যের একক। ঠিক আছে, 4টা কথা বলা হয়েছে। আমরা কিন্তু 4টা কথা দিয়ে কিন্তু 4টা শিখছি অলরেডি, ভাই কিন্তু শেখা দিচ্ছে। তো আমরা অ্যান্সার করবো সবাই দ্রুত আর কি। সেটা হচ্ছে আমাদের মিউটন কি। ঠিক আছে, কমেন্টসে দাও। ওকে, সবাই অ্যান্সার করো দ্রুত। শোভা জাহান বলছে হচ্ছে 2 বলতে হচ্ছে কি জিন মিউটেশনের একক বলতেছো।
সবাই অ্যান্সার করো দ্রুত। একে বি বলছো, একে বি। আলবি বলছো বি, তারপর হচ্ছে খোরশেদ আলম বলছো বি, শোভা বলছো বি, তারপর হচ্ছে আরমান মুন্না বলছে হচ্ছে বি। দেখো মিউটন কি? মিউটন হচ্ছে ভাই একটু আগে কিন্তু বললো মিউটন হচ্ছে আমাদের কি জিন মিউটেশনের একক, তাই না? তো আমরা হচ্ছে অ্যান্সারটা দেখে নিই হচ্ছে কি আমাদের অ্যান্সারটা, সেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি জিন মিউটেশনের একক, ঠিক আছে? তো আমাদের হচ্ছে নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে দেখো বলছে আমাদের কোন মানে হচ্ছে কোন কোডটি কি কমেন্ট কি, আচ্ছা একের কিন্তু এ হবে না, একে হচ্ছে কিন্তু বি ছিল অ্যান্সারটা, ঠিক আছে? তো আমাদের হচ্ছে দ্বিতীয় কোশ্চেন বলছে হচ্ছে কি কোন কোডনটি কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না, অর্থাৎ কোন কোডনটি অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না। তো আমরা হচ্ছে দেখবো আমাদের অপশানে দেওয়া আছে হচ্ছে কি সিসিইউ, এসিইউ, ইউজিএ, আর একটা হচ্ছে কি এ জি, ঠিক আছে? তো আমরা হচ্ছে অ্যান্সার করবো আর কি, চারটা দেওয়া আছে। তো আমরা দ্রুত আমাদের 2 নাম্বার কোশ্চেন যেটা আছে কোন কোডনটি আমাদের অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না, এটা হচ্ছে অ্যান্সার করবো, ঠিক আছে? সমস্যা নেই ভাই। এটা হচ্ছে ভাইয়ের সেই প্রিয় দেশ লিখছে একজন মনে হয়। ঠিক আছে, ক্যামেরা অ্যান্সার করে ফেলি, ঠিক আছে? কোন কোডনটি অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না, কোন কোডনটি অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না? সবাই হচ্ছে বলছে 2 সি, গোয়া বলছে অনেকেই। যারা যারা হচ্ছে সেই ভাইয়ের আন্ডা মানে কি উগান্ডা, ঠিক আছে? যারা উগান্ডা বলছো সবার অ্যান্সারই কারেক্ট আছে, ঠিক আছে? আমাদের হচ্ছে অ্যান্সারটা দেখে নিই আর কি, আমাদের অ্যান্সারটা কিন্তু সেই উগান্ডা, ঠিক আছে? অ্যান্সারটা হচ্ছে কি 2 নম্বরে হচ্ছে গ। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন দেখবো আর কি। নেক্সট কোশ্চেন বলছে হচ্ছে কোনটি ট্রান্সলেশনের গতি বাড়িয়ে দেয়, ঠিক আছে? কোনটি ট্রান্সলেশনের গতি বাড়িয়ে দেয়? অপশানে দেওয়া আছে কি মেসোজোম, ঠিক আছে, মেসোজোম, রাইবোজোম, পলিরাইবোজোম, আর একটা হচ্ছে কি সেন্ট্রোজোম, ঠিক আছে? 4টা অপশান দেওয়া আছে, কোনটি ট্রান্সলেশনের গতি বাড়িয়ে দেয়, কোনটি ট্রান্সলেশনের গতি বাড়িয়ে দেয়? সবাই অ্যান্সার করো। সবাই দ্রুত অ্যান্সার করো। আমাদের হচ্ছে অপশানে বলছে মেসোজোম, রাইবোজোম, পলিরাইবোজোম, আর একটা হচ্ছে কি সেন্ট্রোজোম, ঠিক আছে? আমরা কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রে কোনটি জানি? কেউ আনসার করতেছো বি, কেউ আনসার করতেছো সি, ঠিক আছে? কনফিউজিং হয়ে গেছে মনে হয় মেবি। এটা তো হওয়াটা উচিত, কনফিউশন একটু দরকার। ওরা রাইবোজোম দিবে নাকি পলিরাইবোজোম দিবে, এটা নিয়ে হচ্ছে বেশি কনফিউজিং হয়েছে। হ্যাঁ দ্রুত অ্যান্সার করো। দেখো আমরা হচ্ছে অ্যান্সারটা দেখি কি বলছো, পলিরাইবোজোম অ্যান্সারটা, ঠিক আছে? যারা রাইবোজোম বলছো আসলে কিন্তু অ্যান্সারটা হবে না, কারণ আমাদের গতিটা বাড়িয়ে দেয় কিন্তু পলিরাইবোজোম, ঠিক আছে? আমরা হচ্ছে পড়ে আসছি কি পলিরাইবোজোম যেটা সেটা। তো আমরা হচ্ছে কেন পলিরাইবোজোমটা, এটা তো হলো আচ্ছা বেশিরভাগ পলিরাইবোজোমটা যে গতিটা যে বাড়ায় দিচ্ছে। এখন মনে রাখো অনেকের ক্ষেত্রে রাইবোজোম, অনেকে বলতে পারে ভাই রাইবোজোম হলো না কেন? এখন ব্যাপারটা হচ্ছে রাইবোজোম হবে না। দেখো পলি মানে তো বেশি, পলি মানেই অধিক, তাহলে যখন অনেকগুলো রাইবোজোম থাকবে অতি দ্রুত আমাদের প্রোটিন উৎপন্ন হবে না, সেই ক্ষেত্রে দেখো গতি বাড়ায় দেয়, গতি বাড়িয়ে দিবে। রাইবোজোম তো অবশ্যই প্রোটিন তৈরি করে, কিন্তু ফার্স্ট প্রোটিন তৈরি করার জন্য আমার অনেকগুলো রাইবোজোম দরকার, এই জন্য এখানে রাইট অ্যান্সার হবে পলিরাইবোজোম। তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো সেটা হচ্ছে আমাদের কি বলছে, জীবনের ভাষা বলা হয় কোনটিকে, ঠিক আছে? জীবনের ভাষা বলা হয় কোনটিকে, খুবই একটা দারুণ কোশ্চেন এবং কোশ্চেনটা কিন্তু খুবই ইজি। সেটা হচ্ছে অপশানে আমাদের দেখা দেওয়া আছে কি লিপিড, ডিএনএ, প্রোটিন এবং প্রোটোপ্লাজম, ঠিক আছে? কিন্তু কোশ্চেনটা অনেক সহজ। জীবনের ভাষা বলা হয় অর্থাৎ কি আমাদের হচ্ছে যে অপশানগুলো দেওয়া আছে, অপশানগুলো হচ্ছে কি লিপিড, ডিএনএ, প্রোটিন এবং প্রোটোপ্লাজম। কোনটা অ্যান্সার হবে? সবচেয়ে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা সবাই একটু দ্রুত দাও। আরমান মুন্না বলছে হচ্ছে 4 গ, তারপর হচ্ছে প্রার্থনা ঝরা বলছে হচ্ছে প্রোটিন,
এই দিক দিয়ে রাইবোজোম অ্যান্সার হয়, আসলে রাইবোজোম তো ওইভাবে অ্যান্সার হবে না ভাইয়া, ভাইয়া তো বলে দিছে যে হচ্ছে হ্যাঁ কোনো কথা হবে না। নেক্সট কোশ্চেন দাও, তাড়াতাড়ি উত্তর দিতে হবে। দেখো আমাদের হচ্ছে নেক্সট কোশ্চেনে যে অ্যান্সারটা সেটা হচ্ছে কি বলছে, প্রোটিন। আমরা জানি প্রোটিনকে কিন্তু আমাদের জীবনের ভাষা বলা হয়, ঠিক আছে, প্রোটিনকে বলা হচ্ছে জীবনের ভাষা, ঠিক আছে। এর পরবর্তীতে কোশ্চেন দেখো আমাদের দেওয়া হচ্ছে কোনটি স্টপ কোডন নয়। এই কোশ্চেনটা দারুণ একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনটি হচ্ছে স্টপ কোডন নয়? দেখো ক নাম্বারে দেওয়া আছে অপশানে AUC, খতে দেওয়া আছে UAA, আর একটা হচ্ছে গতে দেওয়া আছে UAG এবং ঘতে দেওয়া আছে UGA, ঠিক আছে। বলছে কোশ্চেনটাকে পড়ো ভালো করে, কোনটি স্টপ কোডন নয়, তার মানে হচ্ছে কোনটি স্টপ কোডন নয়। আমরা কিন্তু পড়ছি স্টপ কোডন 3টি, দেখো কোনটা অ্যান্সার হবে, সবাই দ্রুত অ্যান্সার করো। কোনটি স্টপ কোডন নয়? আমরা জানি কিন্তু আমাদের সেই শুরুর কোডন যেটা পড়ছিলাম একটা ছিল মিথিওনিন, সেটা হচ্ছে ছিল কিন্তু কোনটা বলো তো, সবাই অ্যান্সার করো দ্রুত। কোনটি স্টপ কোডন নয়? আনমন বলছো ক, তারপর হচ্ছে সাজেদুর রহমান বলছে হচ্ছে এ, তুলনা রহমান বলছো এ, আলবি বলছো এ। দেখো যারা হচ্ছে এ বলছো তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। আমরা কি জানি বলো তো, আমাদের হচ্ছে AUG হচ্ছে আমাদের কি বলো তো, এটা হচ্ছে আমাদের স্টার্ট করুন, তাই না? এটা হচ্ছে আমাদের কি স্টার্ট করুন। আমরা হচ্ছে এখানে কোশ্চেনটা ছিল হচ্ছে কোনটি স্টপ কোডন নয়, তার মানে কি আমাদের এখানে দেখো স্টার্ট কোডন হচ্ছে এটা, তার মানে কি অ্যান্সার কোনটা হবে? AUG, ঠিক আছে। দেখো অ্যান্সারটা আমরা দেখিনি, আমাদের অ্যান্সারটা কিন্তু AUG, ঠিক আছে। তো আমরা দেখো আমাদের কোশ্চেন যেগুলো ছিল আর কি মোটামুটি এই পর্যন্ত আমাদের কোশ্চেনগুলো ছিল। এর পরবর্তীতে আমাদের হচ্ছে ভাইয়াকে একটু ডেকে নিব, যে হচ্ছে আমাদের সাইকেল 2 সম্পর্কিত একটু ভাইয়া বলবে অবশ্যই। তো ভাই আসেন। আমি একটু পানি খাচ্ছিলাম আর কি, বুঝছো। এই পানি খেতে যে তোমাদের এই যে আবিদ ফাহাদ যারা রয়েছে তারা তোমাদের একটু মিলিয়ে দিল সকল উত্তর। আর আমাদের ক্লাস 1 ঘন্টা 25 মিনিট, আশা রাখি 1.5 ঘন্টা একটা ক্লাস, 1.5 ঘন্টায় অনেক 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 পড়াশোনা হয়ে গেছে আর কি আমাদের। আমার ফোনটা একটু দাও দেখি, এটাতে এত ক্লাস হয়ে গেল বাবা রে বাবা। এবং আজকে কিন্তু আমাদের এই অধ্যায়ে কিন্তু শেষ ক্লাস, ওকে। আচ্ছা, তোমরা সবাই যেটা জিনিসটা দেখতে পাচ্ছ, যে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মাস্টার টপিক কোর্সের একটা ব্যানার দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাতে। আমি তোমাদের একটু ব্যানারটা একটু বড় করে একটু দেখাই। আচ্ছা, সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে মাস্টার টপিক কোর্স সাইকেল 1, এখানে তোমাদের অনেক অনেক রেসপন্স আমরা পেয়েছি আর কি। আমাদের যেটা প্রাইভেট গ্রুপ সেখানেও কিন্তু অনেক রেসপন্স হয়েছে। তো আমাদের সাইকেল 2টা অবশ্যই, সাইকেল 1 তো টোটালি ফ্রি ছিল, সাইকেল 2টা তো আর ফ্রি দেওয়ার মতো আমাদের হাতে খুব বেশি কোনো সুযোগ নেই আর কি। সাইকেল 2 তোমাদের আজকে অফিসিয়ালভাবে অ্যানাউন্স করা হলো। সাইকেল 2তে তোমাদের থাকছে কোষ রসায়ন, রক্ত সঞ্চালন, শ্বসন ও শ্বাসক্রিয়া, এই 3টা অধ্যায় থাকবে। সময় হচ্ছে ইনশাল্লাহ আমরা 2 মাসের মধ্যে ইনশাল্লাহ তোমাদের এটা কমপ্লিট করাবো। ক্লাস শুরু কবে থেকে? 1 অক্টোবর থেকে। ক্লাস টাইম সন্ধ্যা 7:15 বা 7:30 এরকম টাইমে হবে আর কি। আর আমাদের কোর্স ফি যেটা 1020 টাকা ছিল, বাট আমি চাই যে না, ঠিক আছে, এটা আমার মনে হয় সবচেয়ে কম, বাংলাদেশের সবচেয়ে কম টাকার মধ্যে তোমরা করো আর কি। কোয়ালিটিফুল জিনিস দিচ্ছি বাট কম টাকা নিচ্ছি, বলতে পারো এক ধরনের প্রচারণা স্ট্র্যাটেজি, এটাও একটা সত্যি কথা, তাই না? সেটা হচ্ছে মাত্র 510 টাকায়। আর দেখো কোন নাম্বারে তোমরা টাকা পাঠাবে আর কি। অলরেডি অনেকে মনে হয় চলে টাকা দেওয়া শুরু করছে আর কি। 01951436751 এই নাম্বারে 510 টাকা সেন্ড মানি করলেই হবে। আর তোমাদের এর সাথে সাথে থাকছে কি, এর সাথে সাথে থাকবে কিন্তু আমাদের দেশ সেরা যে বায়োলজি PDF, এই PDFটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য আমরা ফ্রি দিচ্ছি আর কি এই জায়গাটাতে। আর এর সাথে সাথে যেটা সবচেয়ে মজার যে জিনিসটা হচ্ছে, প্রথম যারা 15 জন যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু আমাদের একটা অফিসিয়াল টি-শার্ট ফ্রি থাকবে। এবং অলরেডি 15 জনের মধ্যে কয়েকজন গতকালই ভর্তি হয়ে গেছে, হয়তো এরপরে আরও অনেকে ভর্তি হবে। শুধু একটা কথা বলতে চাই, যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন হবে। আমি তোমাকে এই HSC লেভেলে তোমাকে সর্বোচ্চ অ্যাডমিশন পর্যন্ত আমি তোমাকে গাইড করব, কিন্তু কখনোই তোমাকে আমি আমার MBBS লাইফের কঠিন কঠিন টার্ম, রাস, রেনিন, এনজিওটেনসিন, অ্যালোস্টার্ন মেকানিজম, এরপর আমাদের হৃৎপিণ্ডের কীভাবে কাজ চলতেছে, আমাদের হৃৎপিণ্ডের কার্ডিওমায়োপ্যাথি কোনটা এবং কোন ক্ষেত্রে STEMI, নন STEMI, এগুলান তোমাকে আমি জানাবো না। কেন জানাবো না? এগুলো শুধু নিজেকে জাহির করা হবে, তোমার সত্যি কোনো দরকার নেই এই জিনিসগুলো,
হয়তো তুমি জিনিসগুলো জেনে নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করবা যে আরে এত কিছু পড়তেছি, আলটিমেটলি কোনো কাজে লাগবে না। সো যতটুকুর প্রয়োজন, আমি সহজভাবে পড়াতে পছন্দ করি, আমি এভাবেই পড়াবো। তোমাদের যাদের মনে হয় যে না ঠিক আছে এখানে পড়াটা দরকার, তোমরা পড়তে পারো। আর তোমরা যেটা জানো সেটা হচ্ছে যে আমাদের এই দাগানো বইয়ের যে পিডিএফটা সারা বাংলাদেশব্যাপী এখন অনেক মানে কি বলা যায় যে একটা কদরওয়ালা একটা পিডিএফ। আশা রাখি এই পিডিএফটা প্রত্যেক দিন আমাদের অনেক স্টুডেন্টস আমাদের পেইড কোর্সে পেইড ব্যাচে বা পেইড গ্রুপে পিডিএফের জন্য ভর্তি হচ্ছে। এখানে পিসিবি যেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এটাতে মাত্র 399 টাকা ভর্তি হবে। আর আমার ব্যাচে যারা অফলাইন স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট তো ক্লাসে বলে দিয়েছি, এইটার অনলাইনে বলার সুযোগ হচ্ছে না আর কি এটাতে। সো এতটুকু মূলত আমাদের ছিল। আর যারা যারা আমাদের সাইকেল 2তে এনরোল করতে চাও এতটুকুই বলবো যে এটার সাথে কিন্তু তোমাদের স্লাইড থাকবে, তোমাদের দাগানো বই থাকবে, ক্লাস থাকবে, আর পরীক্ষা তো রেগুলার থাকবেই। আর আগামী দিনে তোমাদেরকে একটা পরীক্ষা নেব এটার উপরে, নাকি তোমাদের কোষ ও বিভাজন এটা শুরু করবে এটা নিয়ে ভাবতেছে। বাট আমার মনে হয় যে আগামীকাল ওদের আমরা একটা এমসিকিউ একটা সলভ নিতে পারি, কেমন হয়? যে আমরা 50টা এমসিকিউ দিলাম, আমি 50টা এমসিকিউ তারা ওদের সলভ করুক আর কি, তাই না? ওয়ান শট এমসিকিউ এর মতো কি হয়, কেমন হয় বলো তো এটা? তাহলে আগামীকাল কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ের উপরে ওয়ান শট এমসিকিউ থাকবে। এই মাস্টার টপিক কোর্সের সাইকেল 1-এর আমাদের প্রথম যে অধ্যায়টা কোষের গঠন, এত বড় অধ্যায় মাত্র 12 দিনে আমরা শেষ করছি, 12টা লেকচারে আর কি। ওকে, তোমরা জানাতে পারো তোমাদের কেমন লাগলো আর কি। আমার মনে হয় আমরা তোমাদের একটু অনুভূতিটা একটু শুনে নিই আর কি। ওকে, আমাকে একটু জানাও তোমরা সবাই। কাকুলি ফার্নিচার মানে ভালো, দামে কম, দাম বাড়াই দেবে এখন না পরে। আচ্ছা, আমি টি শার্ট পেয়েছি, এই জহরা পেয়ে গেছে টি শার্ট, থ্যাংক ইউ। বারবিকিউ, আর আমাদের তো বারবিকিউ রানিং, আমাদের এমসিকিউ এর সেরা একটা বই আসতে যাচ্ছে বারবিকিউ, এটা তো খুব দ্রুত তোমরা পেয়ে যাবা। আমাদের 1.5 ঘন্টা প্রায় ক্লাস শেষ, 1 ঘন্টা 30 মিনিট 28 সেকেন্ড আমাদের ক্লাস হয়ে গিয়েছে, অনেক ভালো। এখন পর্যন্ত যারা লাইভে রয়েছে, অনেকে লাইভে রয়েছে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আমাদেরকে, আমরা তোমাদের কিছু প্রশ্ন শুনতে চাই, দেখতে চাই, বুঝতে চাই। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, আলভি বলেছে। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসটা আজকে এতটুকুই থাকলো। কালকে কিন্তু তোমাদের ওয়ান শট এমসিকিউ হবে কোষে গঠনের উপরে, সবাই একটু চলে আসবা, দেখবা দুমদাম আমরা 50টা এমসিকিউ সলভ করে পুরো অধ্যায় অস্থির এমসিকিউ একটা প্র্যাকটিস করে ফেলবো আর কি। ওকে ব্রাদার সিস্টার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সাইকেল 2তে এনরোল করতে কিন্তু ভুলো না, জমজমাট অস্থির কাকলি ফার্নিচারের মতো ক্লাস হবে কিন্তু, যতটুকুর আয়োজন ততটুকুর প্রয়োজন। আল্লাহ হাফেজ, অ্যান্ড সাইনিং আউট।